এখন শুনবেন আজকের গল্প। আর কখনো বলবো না, আজ লোকজন নেমন্তন্ন করে ফেলেছি। দেখো শর্মিলা, তুমি আমাকে খেলনা বানিয়ে বিশ্বের লোক ডেকে খেলা করবার চেষ্টা করো না। দেশে আর বিলেতে পড়াশোনা শেষ করে তবেই আমি বিয়ে করব। কিন্তু উর্মি, কিছু মনে করো না, তোমার ব্যাপারে আমার দায়িত্ব আছে, তাই বাধ্য হয়ে কিছু অপ্রিয় কথা বলতে হচ্ছে। শশাঙ্ক বাবুদের সঙ্গে বেশি মেলামেশা তোমার চরিত্র গঠনের পক্ষে ভালো নয়। আমি কিন্তু বিপদের সম্ভাবনা স্পষ্ট দেখতে পাচ্ছি। শশাঙ্কদা, এটা কিন্তু খুব অন্যায়। আমার সময় নষ্ট করো না। তোমার সময় নষ্ট করলে আমারও তো নষ্ট হবে, তাই শোধ বোধ। তুমি নিশ্চয়ই জানো আমি তোমাকে ভালোবাসি, আর তোমার দিদি, তিনি তো দেবী, তাকে যত ভক্তি করি জীবনে আর কাউকে তেমন করি না। উর্মিকে তোমার হাতে দিয়ে গেলাম, সে আমার আপন বোন। তার মধ্যে তুমি আমাকেই পাবে, আরো অনেক বেশি পাবে, যা আমার মধ্যে পাওনি। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী দুই বোন। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। মেয়েরা দুরকমের। কোনো কোনো পণ্ডিতের কাছে এমন কথা শুনেছি, একরকম মূলত মা, আরেক রকম প্রিয়া। শশাঙ্কের বউ শর্মিলা মায়ের জাত। বড় বড় শান্ত চোখ, ধীর গভীর চাহনি, জল ভরা নতুন মেঘের মতো নরম দেহ, স্নিগ্ধ শ্যামল, সিঁথিতে সিঁদুরের লাল রেখা, শাড়ির কালো পাটটা চওড়া, দুহাতে মকরমুখো মোটা দুটো বালা। সে গয়নার ভাষা সাজসজ্জার নয়, শুভ কাজের ভাষা। শর্মিলার বাড়তি আদরের ছায়ায় শশাঙ্কর মন হয়ে গেছে অসাবধান। ফাউন্টেন কলমটা ছোটখাটো ঝামেলায় টেবিলের কোনো অলক্ষ্য কোণে একটুখানির জন্য হারিয়ে গেলে সেটা খুঁজে বের করার ভার শর্মিলার ওপর। স্নানে যাওয়ার আগে হাতঘড়িটা কোথায় রেখেছে শশাঙ্কর হঠাৎ তা মনে পড়ে না। বউয়ের চোখে সেটা ঠিক ধরা পড়ে। দুরঙের দুজোড়া মোজার এক একটা পা এক এক পায়ে পড়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হলে বউ এসে তার ভুল শুধরে দেয়। বাংলা মাসের সঙ্গে ইংরেজি মাসের তারিখ জুড়ে বন্ধুদের নেমন্তন্ন করে, তারপর অপ্রত্যাশিত অতিথির ভিড়ে হঠাৎ দায় পড়ে বউয়ের ওপর। শশাঙ্ক নিশ্চিত জানে দিনযাত্রায় কোথাও ভুল হলেই বউয়ের হাতে তা ঠিক হয়ে যাবে, তাই ভুল করাটাই তার স্বভাব হয়ে গেছে। বউ স্নেহের তিরস্কার করে বলে, উফ, আর পারি না। তোমার কি কিছুতেই শিক্ষা হবে না? যদি শিক্ষা হতো তবে শর্মিলার দিনগুলো হয়ে যেত ফসল না ওঠা জমির মতো। শশাঙ্ক হয়তো বন্ধুদের নেমন্তন্নে গেছে, রাত 11টা বাজলো, দুপুর হলো, ব্রিজ খেলা চলছে। হঠাৎ বন্ধুরা হেসে উঠল। সেই চিরপরিচিত মহেশ চাকর, পাকা গোঁফ, কাঁচা মাথার চুল, গায়ে মেরজাই পরা, কাঁধে রঙিন ঝাড়ন, বগলে বাঁশের লাঠি নিয়ে যখন বলল, মা ঠাকুরন খবর নিতে পাঠিয়েছেন বাবু কি আছেন এখানে। মা ঠাকুরনের ভয়ে পাছে ফেরবার পথে অন্ধকার রাতে দুর্যোগ ঘটে, সঙ্গে একটা লণ্ঠনও পাঠিয়েছেন। ওহে শশাঙ্ক, তোমার সমঞ্জারির পেয়াদা, সময় তোমার কাছে এসে গেছে। শশাঙ্ক বিরক্ত হয়ে তাস ফেলে দিয়ে উঠে পড়ে। বন্ধুরা বলে, আহা, একা অরক্ষিত পুরুষ মানুষ। বাড়ি ফিরে শশাঙ্ক স্ত্রীর সঙ্গে কথা বলল, কিন্তু সেটা না স্নিগ্ধ ভাষায়, না শান্ত ভঙ্গিতে। শর্মিলা চুপচাপ সব শুনে নিল। কি করবে, থাকতে পারে না তো। শশাঙ্ক না থাকলেই যেন সব বিপত্তি ওর জন্য অপেক্ষা করে থাকে। এই ভয়টা কিছুতেই মন থেকে সরাতে পারে না। বাইরে কেউ এসেছে, হয়তো কাজের লোক। ভেতর থেকে বারবার ছোট ছোট চিরকুট আসছে। মনে আছে কাল তোমার শরীরটা খারাপ ছিল, আজ একটু তাড়াতাড়ি খেতে এসো। শশাঙ্ক রাগ করে, আবার হারও মানে। একবার খুব কষ্টে স্ত্রীকে বলেছিল, দোহাই তোমার, চক্রবর্তী বাড়ির গিন্নির মতন একটা ঠাকুর দেবতা আশ্রয় করো না। তোমার যত মনোযোগ সেটা আমার একার পক্ষে সামলানো কঠিন।
যদি সেটা দেবতার সঙ্গে ভাগ করে নিতে পারো তাহলে আমার একটু সহজ হয়। যতই বাড়াবাড়ি করো, দেবতা তো কিছু বলবেন না, কিন্তু মানুষ তো দুর্বল। হায় হায়, একবার কাকাবাবুর সঙ্গে যখন হরিদ্বার গিয়েছিলাম, মনে আছে তোমার অবস্থা? অবস্থাটা যে খুবই শোচনীয় হয়ে গিয়েছিল একথা শশাঙ্কই অনেক ফুলিয়ে ফাঁপিয়ে একদিন বউয়ের কাছে বর্ণনা করেছে। জানতো এই অত্যুক্তিতে শর্মিলা যেমন অনুতপ্ত তেমনি খুশিও হবে। আজ সেই অমিত ভাষণের প্রতিবাদ করবে কোন মুখে? চুপ করে মেনে নিতে হলো। শুধু তাই নয়, সেদিনই ভোরবেলায় অল্প একটু যেন সর্দির আভাস দেখা দিয়েছে শর্মিলার। এই কল্পনা অনুসারে তাকে কুইনিন খেতে হলো 10 গ্রেন, তাছাড়া তুলসী পাতার রস দিয়ে চা। আপত্তি করার মুখ ছিল না, কারণ আগে অনুরূপ অবস্থায় আপত্তি করেছিল, কুইনিন খায়নি, জ্বরও হয়েছিল। এই ঘটনাটা শশাঙ্কের ইতিহাসে অপরিমোচনীয় অক্ষরে লেখা হয়ে গেছে। ঘরে সুস্থতা ও আরামের জন্য শর্মিলার এই যেমন সস্নেহ ব্যগ্রতা, বাইরে সম্মান রক্ষার জন্য তার সতর্কতা তেমনই সতেজ। একটা দৃষ্টান্ত মনে পড়ছে। একবার বেড়াতে গিয়েছিল নৈনিতালে। আগে থেকে সমস্ত পথের কামরা রিজার্ভ করা ছিল। জংশনে এসে গাড়ি বদলে খাবারের খোঁজে গেছে। ফিরে এসে দেখে উর্দি পরা দুজন মূর্তি ওদের বেদখল করার উদ্যোগে লেগেছে। স্টেশন মাস্টার এসে এক বিশ্ববিখ্যাত জেনারেলের নাম করে বললে কামরাটা তাঁরই, ভুল করে অন্য নাম লাগানো হয়েছে। শশাঙ্ক চোখ বিস্ফারিত করে সসম্ভ্রমে অন্যত্র যাওয়ার তোড়জোড় করছে। এমন সময় শর্মিলা গাড়িতে উঠে দরজা আগলে বললে, দেখি তো কে আমাকে নামায়, ডেকে আনো তোমার জেনারেলকে। শশাঙ্ক তখনও সরকারি কর্মচারী। উপরওয়ালার জ্ঞাতিগোত্রকে যথোচিত পাশ কেটে নিরাপদ পথে চলতে সে অভ্যস্ত। সে ব্যস্ত হয়ে যত বলে, আহা, কাজ কি, আরো তো গাড়ি আছে। শর্মিলা কানই দেয় না। অবশেষে জেনারেল সাহেব রিফ্রেশমেন্ট রুমে খাওয়া সেরে চুরুট মুখে দূর থেকে বউয়ের উগ্রতা দেখে হটে গেল। শশাঙ্ক বউকে জিজ্ঞাসা করলে, জানো কত বড় লোকটা? জানার দরকার নেই। যে গাড়িটা আমাদের, সে গাড়িতে ও তোমার চেয়ে বড় নয়। যদি অপমান করতো? তুমি আজও কি করতে? শশাঙ্ক শিবপুর থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। ঘরের কাজে সে যতই ঢিলেমি করে, অফিসের কাজে কিন্তু একেবারে পাকা। কারণ অফিসে তার উপর যার কড়া নজর, যাকে সাধারণ ভাষায় বড় সাহেব বলা হয়, তিনি স্ত্রী নন, একেবারে তুঙ্গি গ্রহ। শশাঙ্ক যখন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের পদে কাজ করছিল, তখনই তার উন্নতির সম্ভাবনা হঠাৎ উল্টো দিকে ঘুরে গেল। তার চেয়ে কম অভিজ্ঞ এক ইংরেজ যুবক, যার মুখে প্রায় কোনো অভিব্যক্তি নেই, তাকে টপকে পদ পেয়ে গেল। কারণ সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঘনিষ্ঠ এবং সুপারিশ নিয়ে এসেছে। শশাঙ্ক বুঝে গেল এখন থেকে তাকে নিচের পদে থেকেই কাজ চালাতে হবে, আর ওপরের পদে বসবে সেই অর্বাচীন। কর্তৃপক্ষ তাকে পিঠে চাপড় মেরে বলল, ভেরি সরি মজুমদার, তোমাকে যত তাড়াতাড়ি পারি ঠিক জায়গায় বসাবো। তারা দুজনেই এক ফ্রিমেনশন লজের সদস্য। তবু এই আশ্বাস সান্ত্বনা শশাঙ্কের কাছে একেবারে বিস্বাদ হয়ে উঠল। বাড়ি ফিরে সে ছোটখাটো সব বিষয়ে খিটখিট করতে শুরু করলো। হঠাৎ চোখে পড়ল অফিস ঘরের এক কোণে ঝুল জমেছে। আবার মনে হলো চৌকির ওপরে যে সবুজ কাপড়টা আছে সেটা তার একেবারেই সহ্য হয় না। বেহারা বারান্দা ঝাড়ছিল, ধুলো উড়ছিল। তাকে সে এমন ধমক দিল যেন ধুলোটা আজই প্রথম উড়েছে। এই অসম্মানের খবরটা সে স্ত্রীর কাছে বলেনি। ভাবল যদি ওর কানে যায় তাহলে চাকরির ব্যাপারে আরেকটা জট পাকিয়ে ফেলবে, হয়তো কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে ঝগড়া করে আসবে, তাও অমধুর ভাষায়। বিশেষ করে ডোনাল্ডসনের ওপর তার রাগ আছে। একবার সার্কিট হাউসের বাগানে বাঁদরের উৎপাত থামাতে গিয়ে ছররা গুলিতে শশাঙ্কের সোলার টুপি ফুটো করে দিয়েছিল সে। বিপদ হয়নি, কিন্তু হতে তো পারত। লোকজন বলেছে দোষ শশাঙ্কেরই। এই শুনে তার রাগ আরো বেড়ে গেল ডোনাল্ডসনের ওপর। সব থেকে বড় রাগের কারণ, বাঁদরকে লক্ষ্য করে ছোড়া গুলি শশাঙ্কের দিকে চলে যাওয়ায় শত্রুপক্ষ এই ঘটনাকে নিয়ে হাসাহাসি করেছে। দুটো ঘটনাকে মিলিয়ে ঠাট্টা করেছে। শশাঙ্কের পদ লাঘবের খবরটা শশাঙ্কের স্ত্রী স্বয়ং আবিষ্কার করলে। স্বামীর রকম দেখেই বুঝেছিল সংসারে কোনো দিক থেকে একটা কাঁটা উঁচিয়ে উঠেছে। তারপরে কারণ বের করতে সময় লাগেনি। কনস্টিটিউশনাল অ্যাজিটেশনের পথে গেল না, গেল সেলফ ডিটারমিনেশনের অভিমুখে। শর্মিলা স্বামীকে বলল, আর নয়, এখনই কাজ ছেড়ে দাও। অপমানটা যদি কোথাও ঝেড়ে ফেলা যেত
তাহলে বুকের কাছ থেকে জোঁকটা খসে পড়ত। কিন্তু চোখের সামনে ধ্যানের মতো প্রসারিত হয়ে আছে বাঁধা মাইনের ভাতের মাঠ, আর তার পশ্চিম দিকে পেনশনের সোনালী রেখা, যেটা একদিন নিশ্চয়ই আসবে। শশাঙ্ক মৌলি যে বছর এমএসসিতে সবচেয়ে ভালো ফল করে সবে পাশ করেছে, সেই বছরেই তার শ্বশুর দেরি না করে শুভ কাজটা সেরে ফেললেন। শশাঙ্কের সঙ্গে শর্মিলার বিয়ে হয়ে গেল। ধনী শ্বশুরের সাহায্যেই সে ইঞ্জিনিয়ারিং পাশ করতে পেরেছিল। তারপর চাকরিতে দ্রুত উন্নতির লক্ষণ দেখে রাজারামবাবু জামাতার ভবিষ্যৎ সচ্ছলতা আন্দাজ করে নিশ্চিত হয়েছিলেন। শর্মিলা আজও বুঝে উঠতে পারেনি যে তার অবস্থার কোনো পরিবর্তন হয়েছে। শুধু অনটন নেই তা নয়, বাপের বাড়ির চালচলন এখানেও ঠিকঠাক বজায় আছে, কারণ এই সংসারে শাসন ও ব্যবস্থার ভার শর্মিলার হাতে। ওর সন্তান হয়নি, আর হয়তো হওয়ার আশা ছেড়েও দিয়েছে। স্বামীর সব রোজগার একেবারে ওর হাতে এসে পড়ে। বিশেষ কিছু দরকার হলে শশাঙ্কের উপায় নেই, ঘরের অন্নপূর্ণার কাছে না গিয়ে কিছু চাইতে পারে না। যদি চাওয়া অতিরিক্ত হয় তাহলে না বলে দেয়, আর শশাঙ্ক মাথা চুলকে সেটা মেনে নেয়। তবে জীবনের অন্য দিক থেকে যে হতাশা আসে, সেটা মধুরতায় কিছুটা পুষিয়ে যায়। চাকরি ছেড়ে দেওয়া আমার পক্ষে কিছুই নয়, তোমার জন্যে ভাবি। কষ্ট হবে তোমারই। তার চেয়ে কষ্ট হবে যখন অন্যায়টাকে গিলতে গিয়ে গলায় বাঁধবে। কাজ তো করতেই হবে, কিন্তু ধ্রুবকে ছেড়ে অধ্রুবকে খুঁজে বেড়াবো কোন পাড়ায়? সে পাড়া তো তোমার চোখেই পড়ে না। তুমি যেটাকে ঠাট্টা করে বলো তোমার চাকরির লুচিস্থান, বেলুচিস্তানের মরুভূমির ওপারে, তার বাইরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তো তুমি গুরুত্বই দাও না। সর্বনাশ! সে বিশ্ব ব্রহ্মাণ্ড তো বিশাল, রাস্তাঘাট সার্ভে করতে কে বেরোবে? এত বড় দূরবীন কোন বাজারে পাওয়া যায়? অত বড় দূরবীন তোমাকে বানাতে হবে না। আমার মথুর দাদা জ্ঞাতি সম্পর্কের, কলকাতায় মস্ত বড় কন্ট্রাক্টর। তার সঙ্গে ভাগে কাজ করলে দিব্যি দিন চলে যাবে। ভাগটা কিন্তু ওজনে সমান হবে না। আমাদের দিকে বাটখারায় খামতি, খুঁড়িয়ে শরিকি করলে পদমর্যাদা থাকবে না। আমাদের কোনো দিকে কমতি নেই। তুমি জানো, বাবা আমার নামে যে টাকা রেখে গেছেন সেটা সুদে বেড়েই চলেছে। শরিকের কাছে তোমাকে ছোট হতে হবে না। সে কি হয়? ও টাকা তো তোমার। এই বলে শশাঙ্ক উঠে দাঁড়ালো। বাইরে লোক বসে আছে। শর্মিলা স্বামীর জামা টেনে বসিয়ে বলল, আমিও তো তোমারই। বের করো তোমার জেব থেকে ফাউন্টেন পেন, এই নাও চিঠির কাগজ, লেখো রেজিগনেশন পত্র। সেটা না পাঠালে আমার শান্তি নেই। আমারও শান্তি নেই মনে হচ্ছে। শশাঙ্ক রেজিগনেশন পত্র লিখল। পরদিনই শর্মিলা চলে গেল কলকাতায়। উঠল মথুর দাদার বাড়িতে, অভিমান করে বলল, একদিনও তো বোনের খবর নাও না। মেয়ে প্রতিদ্বন্দ্বী হলে বলতো তুমিও তো নাও না। পুরুষের মাথায় সে জবাব জোগালো না, অপরাধ মেনে নিল। বলল, নিঃশ্বাস ফেলবার কি সময় আছে? নিজে আছি কিনা তাই ভুল হয়ে যায়। আর তাছাড়া তোমরাও তো দূরে দূরে বেড়াও। আচ্ছা আচ্ছা, কাগজে কলমে দেখলুম ময়ূরভঞ্জ না মথুরগঞ্জ কোথায় একটা ব্রিজ তৈরির কাজ পেয়েছো। পড়ে এত খুশি হলুম, তখনই মনে হলো মথুর দাদাকে নিজে গিয়ে কনগ্রাচুলেট করে আসি। একটু সবুর করো খুকি, এখনো সময় হয়নি। ব্যাপারখানা এই, নগদ টাকার দরকার। মারোয়াড়ি ধনির সঙ্গে ভাগে কাজ করার কথা। শেষকালে প্রকাশ হলো যেরকম শর্ত, তাতে শাঁসের ভাগটাই মারোয়াড়ির আর ছিবড়ের ভাগটাই পড়বে ওর কপালে। তাই পিছোবার চেষ্টা। না না না, এই কখনই হতে পারে না। ভাগে কাজ করতে যদি হয় আমাদের সঙ্গে করো। এমন কাজটা তোমার হাত থেকে ফসকে গেলে ভারী অন্যায় হবে। হ্যাঁ, আমি থাকতে হতেই দেব না, যাই বলো তুমি। এরপর লেখাপড়া শুরু হতেও দেরি হয়নি। মথুর দাদার মনও গলে গেল। ব্যবসা চলল জোরে। আগে চাকরির দায়িত্বে শশাঙ্ক কাজ করত, সেখানে দায়িত্বের একটা সীমা ছিল। মনিব ছিল বাইরের কেউ, দাবি আর পাওনা ওজন মেপে চলত। এখন নিজেরাই মালিক, নিজেরাই চালক। দাবি আর পাওনা এক জায়গায় এসে গেছে। দিনগুলো আর ছুটির ফাঁকে কাজের জাল বোনা নয়, সময়টা একেবারে নিরেট। যে দায়িত্বটা ওর মনের ওপর চেপে আছে সেটা চাইলে ছেড়ে দেওয়া যায় বলেই তার জোর এত বেশি। আর কিছু নয়,
স্ত্রীর ঋণ শোধ করতেই হবে, তারপর একদিন নিশ্চিন্তে চলা যাবে। বাঁহাতে ঘড়ি, মাথায় সোলার টুপি, গোটানো আস্তিন, খাকি প্যান্ট, চামড়ার বেল্ট, মোটা শুকতোলা জুতো, চোখে রোদ চশমা। শশাঙ্ক একেবারে কাজে ঝাঁপিয়ে পড়ল। স্ত্রীর ঋণ যখন প্রায় শোধ হয়ে এলো তখনও তার গতি কমল না। মনটা তখন গরম হয়ে উঠেছে। আগে সংসারে আয় ব্যয়ের ধারা ছিল একটাই, এখন সেটা দুটো শাখায় ভাগ হয়ে গেছে। একটা যাচ্ছে ব্যাংকে আর একটা ঘরের দিকে। শর্মিলার বরাদ্দ আগের মতোই আছে, সেখানকার হিসেব শশাঙ্কের অজানা। আর ব্যবসার সেই চামড়ার বাঁধানো খাতাটা শর্মিলার কাছে যেন দুর্গের মতো। তাতে সমস্যা নেই, কিন্তু স্বামীর ব্যবসার কক্ষপথ যখন সংসারের বাইরে চলে গেছে তখন শর্মিলার নিয়মকানুনও উপেক্ষিত হতে শুরু করলো। ও মিনতি করে বলল, দয়া করে বাড়াবাড়ি করো না, শরীর ভেঙে যাবে। কিন্তু কোনো ফল হলো না। আশ্চর্য, শরীরও ভাঙছে না। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, বিশ্রামের অভাব নিয়ে আক্ষেপ, আরামের খুঁটিনাটি নিয়ে ব্যস্ততা সব উপেক্ষা করে শশাঙ্ক সকালবেলা সেকেন্ড হ্যান্ড ফোর্ড গাড়ি নিজে চালিয়ে শিঙে বাজিয়ে বেরিয়ে পড়ে। দুপুর 2:30 নাগাদ ফিরে আসে, বকুনি খায় আর খাওয়াও তাড়াতাড়ি শেষ করে। একদিন ওর গাড়ির সঙ্গে অন্য গাড়ির ধাক্কা লাগলো। নিজে বেঁচে গেল, গাড়িটা জখম হলো। পাঠিয়ে দিল সারাতে। শর্মিলা খুব চিন্তিত হয়ে বলল, তুমি নিজে গাড়ি চালাবে না। পরের হাতের বিপদও একই রকমের শত্রু। আরেকদিন কোনো মেরামতের কাজ দেখতে গিয়ে জুতো ফুঁড়ে পায়ে পেরেক ফুটল। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ বাঁধালো, ধনুষ্টঙ্কারের টিকাও নিল। সেদিন শর্মিলা কেঁদে ফেলল, বলল, কিছুদিন অন্তত শুয়ে থাকো। কাজ এর চেয়ে ছোট কথা আর হয় না। কিন্তু এবার কোনো কথা না বলে ব্যান্ডেজ সহ কাজে চলে গেল। জোর খাটানোর সাহস আর হয় না। নিজের ক্ষেত্রে পুরুষের জোর দেখা দিয়েছে। যুক্তি, মিনতি, আবেগ সবকিছুর বাইরে একটাই কথা, কাজ আছে। শর্মিলা এখন অকারণেই চিন্তায় বসে থাকে। শশাঙ্ক একটু দেরি করলেই ভাবে নিশ্চয়ই গাড়িতে কিছু হয়েছে। রোদে পুড়ে স্বামীর মুখটা লাল হয়ে উঠলে ভাবে ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ডাক্তার ডাকতে চায়, কিন্তু স্বামীর মুখ দেখে আর সাহস হয় না। মন খুলে উদ্বেগ প্রকাশ করাও আজকাল কঠিন হয়ে গেছে। শশাঙ্ক দিন দিন রোদে পোড়া খটখটে হয়ে উঠেছে। কাপড় ছোট, সময় ছোট, চালচলন তাড়াতাড়ি, কথা সংক্ষেপে, একেবারে স্ফুলিঙ্গের মতো। শর্মিলা চেষ্টা করে এই দ্রুত গতির সঙ্গে তাল রাখতে। স্টোভে সব সময় কিছু খাবার গরম রাখতে হয়। কখন যে হঠাৎ বলে বসে, চললাম, ফিরতে দেরি হবে। গাড়িতে থাকে সোডা ওয়াটার, শুকনো খাবার, আর মাথা ধরলে লাগবে এমন একটা ওডিকোলনের শিশি। গাড়ি ফিরে এলে দেখে কিছুই ব্যবহার হয়নি। মন খারাপ হয়ে যায়। প্রতিদিন শোবার ঘরে সাফ কাপড় ভাঁজ করে রাখা হয়, তবু সপ্তাহে 4 দিনও কাপড় ছাড়ার সময় হয় না। ঘরকন্যার পরামর্শ দিতে হয় টেলিগ্রামের মতো সংক্ষিপ্ত ভাষায়। চলতে চলতে, পিছু ডাকতে ডাকতে, বলতে বলতে, ওগো শুনে যাও না কথাটা। ব্যবসায় শর্মিলার যে সামান্য অংশীদারি ছিল তাও শেষ। ওর দেওয়া টাকা সুদে আসলে ফেরত এসেছে রসিদ সহ। বাপরে, ভালোবাসাতেও পুরুষ সবটা দেয় না, একটা জায়গা ফাঁকা রাখে, সেখানেই ওদের পৌরুষের অহংকার। লাভের টাকায় শশাঙ্ক ভবানীপুরে নিজের পছন্দ মতো বাড়ি বানিয়েছে। ওর শখের জায়গা। নতুন নতুন স্বাস্থ্য, আরাম, শৃঙ্খলার প্ল্যান আসে মাথায়। শর্মিলাকে চমকে দেওয়ার চেষ্টা করে। শর্মিলাও নিয়ম মতো চমকে ওঠে। ইঞ্জিনিয়ার একটা কাপড় কাচার কল বানিয়েছে। শর্মিলা সেটা দেখে খুব প্রশংসা করে। মনে মনে ভাবে, কাপড় তো আজ যেমন ধোপার বাড়ি যাচ্ছে কালও যাবে। গাধার গাড়িতে কাপড় গেছে, বিজ্ঞান বাহনে গেলেও আমার কিছু যায় আসে না। আলুর খোসা ছাড়ানোর যন্ত্র দেখে বলে, আলুর দম বানানোর কষ্ট কমবে। পরে শোনা যায় সেটা ভাঙা হাঁড়ি কাঁসার সঙ্গে এক কোণে পড়ে আছে। বাড়ি যখন তৈরি হয়ে গেল তখন এই ইট কাঠের স্থাবর বস্তুটার প্রতি শর্মিলার স্নেহ যেন মুক্তি পেল। এই বাড়ির ধৈর্য আছে, তাই সাজানো গোছানোর কাজে শর্মিলা প্রাণপণ লেগে থাকে। দুজন বেহারা হাঁপিয়ে উঠল, একজন তো জবাবই দিয়ে দিল। ঘর সাজানো হচ্ছে শশাঙ্ককে লক্ষ্য করে। বৈঠকখানায় এসে বসে না, তবু তার জন্য নানা রকম কুশন রাখা হয়। ফুলদানি, ঝালরওয়ালা টেবিল ক্লথ সবই সাজানো। শোবার ঘরে দিনের বেলায় শশাঙ্ক আসে না।
তার ক্যালেন্ডারে রবিবার আর সোমবার যমজ ভাই। ছুটির দিনেও সে কাজ খুঁজে বের করে, আপিস ঘরে গিয়ে প্ল্যান আঁকে, খাতাপত্রে বসে। তবু পুরনো নিয়ম চলে। সোফার সামনে পশমের চটি, পানের বাটায় সাজানো পান, আলনায় পাতলা সিল্কের পাঞ্জাবি আর কোঁচানো ধুতি। আপিস ঘরে হস্তক্ষেপ করতে সাহস লাগে, তবু শশাঙ্ক না থাকলে শর্মিলা ঝাড়ন হাতে নিয়ে ঢুকে পড়ে। সেখানে কোনটা রাখা যাবে কোনটা নয়, এই জটিলতার মধ্যেও সে সাজিয়ে রাখে, শৃঙ্খলা বজায় রাখে। শর্মিলা সেবা করছে, কিন্তু আজকাল সেই সেবার অনেকখানি অগোচরে। আগে তার যে আত্মনিবেদন ছিল প্রত্যক্ষের কাছে, এখন তার প্রয়োগটা প্রতীকে, বাড়িঘর সাজানোয়, বাগান করায়। যে চৌকিতে শশাঙ্ক বসে তারই রেশমের ঢাকায়, বালিশের ওয়ারের ফুল কাটা কাজে, আপিসের টেবিলের কোণে রজনীগন্ধার গুচ্ছে সজ্জিত নীল স্ফটিকের ফুলদানিতে যথারীতি বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করা হলো। ঘর দুয়ার বিশেষ করে সাজানো হয়েছে ফুলে পাতায়। সকালের কাজ সেরে শশাঙ্ক বাড়ি ফিরে এসে বলল, এ কি ব্যাপার, পুতুলের বিয়ে নাকি? হায় রে কপাল, আজ তোমার জন্মদিন, সে কথাটাও ভুলে গেছো। যাই বলো, বিকেলে কিন্তু বেরোতে পারবে না। বিজনেস মৃত্যুদিন ছাড়া আর কোনো দিনের কাছে মাথা হেঁট করে না। আর কখনো বলবো না, আজ লোকজন নেমন্তন্ন করে ফেলেছি। দেখো শর্মিলা, তুমি আমাকে খেলনা বানিয়ে বিশ্বের লোক ডেকে খেলা করবার চেষ্টা করো না। এই বলে শশাঙ্ক তাড়াতাড়ি বেরিয়ে গেল। শর্মিলা শোবার ঘরে দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদল। বিকেলে লোকজন এলো। ব্যবসার সর্বোচ্চ দাবি তারা সহজেই মেনে নিল, যদি এটা হতো কালিদাসের জন্মদিন। তবে শকুন্তলার তৃতীয় অঙ্ক লেখার অজুহাতকে সবাই হয়তো হাস্যকর বলেই ধরে নিত। কিন্তু ব্যবসা, আমোদ প্রমোদ যথেষ্ট হলো। নালুবাবু থিয়েটারের নকল করে সবাইকে খুব হাসালেন। শর্মিলাও সেই হাসিতে যোগ দিল। শশাঙ্ক ছাড়া শশাঙ্কের জন্মদিন যেন সাষ্টাঙ্গ প্রণাম করল তার ব্যবসার কাছে। দুঃখ ছিল যথেষ্ট, তবু শর্মিলার মনও দূর থেকে প্রণাম করল শশাঙ্কের এই ছুটে চলা কাজের রথের পতাকাকে। এই কাজ যেটা কারো খাতির করে না, না স্ত্রীর মিনতি, না বন্ধুর নিমন্ত্রণ, না নিজের আরাম। এই কাজের প্রতি শ্রদ্ধা দিয়েই পুরুষ নিজেকে শ্রদ্ধা করে। এ যেন নিজের শক্তির কাছে নিজের নিবেদন। শর্মিলা ঘরকন্যার প্রতিদিনের কাজের পাড়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে চেয়ে দেখে ওপারে শশাঙ্কের কাজ। তার সত্তা অনেক বড়, ঘরের সীমানা ছাড়িয়ে চলে যায় দূর দেশে, দূর সমুদ্রের পারে। জানা অজানা কত মানুষকে টেনে আনে নিজের শাসনের জালে। পুরুষের প্রতিদিনের সংগ্রাম নিজের ভাগ্যের সঙ্গে। সেই যাত্রাপথে যদি নারীর কোমল ভালোবাসা বাধা হয়ে দাঁড়ায়, তবে পুরুষ নির্মমভাবে তা ছিন্ন করে এগিয়ে যায়। এই নির্মমতাকেও শর্মিলা ভক্তির সঙ্গে মেনে নেয়। তবু মাঝে মাঝে থাকতে পারে না। যেখানে তার কোনো অধিকার নেই, সেখানে হৃদয়ের টানে পৌঁছে যায়। আঘাত পায়, তবু সেই আঘাতকে প্রাপ্য বলে মেনে নিয়ে ব্যথিত মনে পথ ছেড়ে দিয়ে ফিরে আসে। দেবতার কাছে বলে, তুমি দৃষ্টি রেখো। যেখানে তার নিজের চলার পথ বন্ধ। ব্যাংকে জমা টাকায় ভর করে এই পরিবারের সমৃদ্ধি যখন 6 সংখ্যার অঙ্ক ছুঁতে চলেছে, ঠিক তখনই শর্মিলার শরীরে ধরল এক অদ্ভুত রোগ। উঠবার শক্তিও রইল না। কেন এই রোগ নিয়ে এত চিন্তা, সেটা একটু ব্যাখ্যা করা দরকার। রাজারাম বাবু ছিলেন শর্মিলার বাবা। বরিশাল আর গঙ্গার মোহনার কাছে তার অনেক বড় জমিদারি ছিল। শালিমারের ঘাটে জাহাজ তৈরির ব্যবসাতেও তার শেয়ার ছিল। তিনি জন্মেছিলেন সেকালের শেষ আর একালের শুরুতে। কুস্তি, শিকার, লাঠি খেলায় ছিলেন ওস্তাদ। পাখোয়াজ বাজাতেন দুর্দান্ত। মার্চেন্ট অফ ভেনিস, জুলিয়াস সিজার, হ্যামলেট এই নাটকগুলো থেকে 2-4 পাতা মুখস্থ বলে দিতে পারতেন। মেকালের ইংরেজি ছিল তার আদর্শ। বার্কের বক্তৃতায় মুগ্ধ ছিলেন। আর বাংলায় তার শ্রদ্ধা সীমাবদ্ধ ছিল মেঘনাদবধ কাব্য পর্যন্ত। মধ্যবয়সে মদ আর নিষিদ্ধ খাবারকে আধুনিক রুচির অংশ বলে মানতেন। শেষ বয়সে সব ছেড়ে দিয়েছেন। পরিচ্ছদে ছিলেন সযত্ন। মুখশ্রী ছিল গম্ভীর, দেহ ছিল বলিষ্ঠ, মেজাজ ছিল মজলিসি। কেউ কিছু চাইলে না বলতে পারতেন না। পূজার প্রতি তার নিজস্ব নিষ্ঠা ছিল না, তবু বাড়িতে পূজা হতো ধুমধাম করে। মেয়েরা আর অতিথিরাই সেটা উপভোগ করত। রাজা উপাধি চাইলে
অনায়াসে পেতে পারতেন, কিন্তু বলতেন, পৃথ্বীদত্ত রাজোপাধি তো আছেই, তার ওপর নতুন কিছু নিলে সেটা ছোট হয়ে যাবে। গভর্নমেন্ট হাউসে তার ছিল বিশেষ সম্মানিত প্রবেশাধিকার। পদস্থ ইংরেজরা তার বাড়ির জগদ্ধাত্রী পুজো এসে শ্যাম্পেন খেয়ে তৃপ্ত হতেন। শর্মিলার বিয়ের পর তার পত্নীহীন বাড়িতে ছিলেন বড় ছেলে হেমন্ত আর ছোট মেয়ে উর্মিমালা। হেমন্তকে অধ্যাপকরা বলতেন দীপ্তিমান, ইংরেজিতে যাকে বলে ব্রিলিয়েন্ট। চেহারা ছিল এমন যে একবার দেখলে পেছন ফিরে তাকাতে হয়। যে কোনো বিষয়ে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেত। ব্যায়ামে এমন দক্ষ ছিল যে বাবার নাম রাখতে পারত। তার চারপাশে মেয়েদের আগ্রহ ছিল প্রবল, তবু সে বিয়েতে ছিল উদাসীন। তার লক্ষ্য ছিল ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। ফরাসি আর জার্মান শেখা শুরু করেছিল। আর কিছু না পেয়ে আইন পড়া শুরু করল। ঠিক তখনই শরীরে বা অন্ত্রে কি একটা বিকার দেখা দিল। ডাক্তাররা কিছুই বুঝতে পারলেন না। রোগটা যেন শক্ত দেহে দুর্গ বানিয়ে বসেছে। এক ইংরেজ ডাক্তার, যার উপর রাজারামের অগাধ বিশ্বাস, অস্ত্রচিকিৎসায় যশস্বী, তিনি অস্ত্র নিয়ে দেহের গভীরে খোঁজ শুরু করলেন। যেখানে পৌঁছলেন সেখানে কোনো রোগের চিহ্নই নেই। ভুল হয়ে গেছে, কিন্তু তখন আর কিছু করার নেই। হেমন্ত মারা গেল। রাজারামের মন কিছুতেই শান্ত হল না। মৃত্যু যতটা না কষ্ট দিল, তার চেয়ে বেশি কষ্ট দিল সেই বলিষ্ঠ সুন্দর দেহকে এভাবে খণ্ডিত করার স্মৃতি। সেই স্মৃতি যেন তার মনকে ছিঁড়ে টেনে নিয়ে গেল মৃত্যুর দিকে। হেমন্তর সহপাঠী সদ্য পাশ করা ডাক্তার নিরোদ মুখুজ্জে শুশ্রূষায় সাহায্য করেছিল। সে বারবার বলেছিল ভুল হচ্ছে। সে নিজে রোগের একটা রূপ নির্ধারণ করেছিল আর পরামর্শ দিয়েছিল দীর্ঘ সময় শুকনো জায়গায় হাওয়া বদল করতে। কিন্তু রাজারামের মনে ছিল পৈতৃক বিশ্বাস। যমের সঙ্গে লড়াই করতে হলে ইংরেজ ডাক্তারই একমাত্র ভরসা। নিরোদের প্রতি তার স্নেহ আর শ্রদ্ধা বেড়ে গেল। উর্মির মনে হলো, এই ছেলেটার প্রতিভা অসাধারণ। দেখো বাবা, অল্প বয়সে নিজের উপর এত বিশ্বাস আর এত বড় ইংরেজ ডাক্তারের মতের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করার সাহস। ডাক্তারি তো শুধু বই পড়ে শেখা নয়, কিছু মানুষের মধ্যে থাকে একরকম দৈব প্রতিভা। নিরোদের মধ্যে সেটা দেখছি। এই ভক্তি শুরু হলো শোক আর বেদনার মধ্যে দিয়ে। তারপর প্রমাণ ছাড়াই সেটা বেড়ে চলল। একদিন রাজারাম মেয়েকে বললেন, উর্মি, আমি যেন শুনতে পাই হেমন্ত আমাকে ডাকছে। বলছে মানুষের রোগের দুঃখ দূর করো। আমি স্থির করেছি ওর নামে একটা হাসপাতাল করব। খুব ভালো হবে বাবা, আমাকে ইউরোপে পাঠিয়ে দিও। ডাক্তারি শিখে ফিরে এসে যেন হাসপাতালের দায়িত্ব নিতে পারি। এই হাসপাতাল হবে দেবত্র সম্পত্তি, তুই হবি সেবায়ত। হেমন্ত তোকে খুব ভালোবাসত কিনা? তোর এই কাজের মধ্য দিয়ে ওর আত্মা শান্তি পাবে। তুই তো ওর রোগ শয্যায় দিন রাত সেবা করেছিস। এখন সেই সেবাই আরো বড় হয়ে উঠবে। বনেদি ঘরের মেয়ে ডাক্তারি করবে, এটা রাজারামের কাছে অস্বাভাবিক লাগলো না। তিনি নিজে বুঝেছেন রোগ থেকে মানুষকে বাঁচানো মানে কত বড় কাজ। ছেলে বাঁচেনি, তবু যদি অন্যের ছেলেরা বাঁচে তাহলে যেন তার শোকের কিছুটা ক্ষতিপূরণ হবে। মেয়েকে বললেন, এখানকার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের পড়া শেষ হোক, তারপর ইউরোপে পাঠাবো। এখন থেকে রাজারামের মনে ঘুরতে লাগলো একটাই নাম, নিরোদ। একেবারে সোনার টুকরো। যত দেখছেন ততই ভালো লাগছে। পাশ করেছে, তবু ডাক্তারির গভীরে দিন রাত ডুবে আছে। অল্প বয়স, তবু কোনো আমোদ প্রমোদে মন টলে না। নতুন আবিষ্কার নিয়ে আলোচনা করে, পরীক্ষা করে, নিজের পসারকে ক্ষতি করে। যাদের পসার আছে তাদের সে অবজ্ঞা করে। বলতো, মূর্খেরা উন্নতি করে আর যোগ্যরা গৌরব পায়। এই কথা সে কোনো বই থেকে পেয়েছে। অবশেষে একদিন রাজারাম উর্মিকে বললেন, ভেবে দেখলাম আমাদের হাসপাতালের কাজে
তুই যদি নীরদের সঙ্গিনী হয়ে কাজ করিস তাহলে কাজটা সম্পূর্ণ হবে। ওর মতো ছেলে আর কোথায় পাবো? রাজারাম হেমন্তের মতকে কখনোই অগ্রাহ্য করতে পারতেন না। হেমন্ত বলতো, মেয়ের পছন্দ উপেক্ষা করে বাপ মায়ের পছন্দে বিয়ে করানো বর্বরতা। বিয়ে শুধু ব্যক্তিগত নয়, এর সঙ্গে সংসার জড়িত। তাই শুধু ইচ্ছে নয়, অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। রাজারাম একবার তর্ক করেছিলেন। তর্ক যাই হোক, রুচি যাই হোক, হেমন্তর প্রতি তার স্নেহ এত গভীর ছিল যে তার ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ী হল। নীরদ মুখুজ্জের এ বাড়িতে যাতায়াত ছিল। হেমন্ত ওর নাম দিয়েছিল আউল, অর্থাৎ পেঁচা। অর্থ ব্যাখ্যা করতে বললে সে বলতো, ও মানুষটা পৌরাণিক, মাইথোলজিক্যাল, ওর বয়স নেই, কেবল আছে বিদ্যে, তাই আমি ওকে বলি মিনার্ভার বাহন। নীরদ মাঝে মধ্যে এদের বাড়িতে চা খেয়েছে, হেমন্তের সঙ্গে তর্ক করেছে, আর মনে মনে উর্মিকে নিশ্চয়ই লক্ষ্য করেছে। তবু ব্যবহারিকভাবে কিছুই প্রকাশ করেনি, কারণ এমন ব্যবহার তার স্বভাবেই নেই। আলোচনা করতে পারে, কিন্তু আলাপ জমাতে জানে না। তার মধ্যে যৌবনের উত্তাপ থাকলেও উজ্জ্বলতা নেই। তাই যেসব যুবকের মধ্যে যৌবনটা খোলাখুলি ফুটে ওঠে তাদের সে অবজ্ঞা করে, আর তাতেই যেন নিজেকে তৃপ্ত করে। এইসব কারণেই কেউ নীরদকে উর্মির সম্ভাব্য বর হিসেবে ভাবার সাহস করেনি। অথচ তার এই নির্লিপ্ত ভঙ্গি বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে উর্মির মনে একরকম সম্ভ্রমের অনুভূতি জাগিয়ে তুলেছিল। রাজারাম একদিন স্পষ্ট করে বললেন, যদি তোমার মনে কোনো দ্বিধা না থাকে তাহলে নীরদের সঙ্গে তোমার বিয়ে হলে আমি খুব খুশি হব। উর্মি মাথা নাড়ল সম্মতির ইঙ্গিতে, তবে জানিয়ে দিল, দেশে আর বিলেতে পড়াশোনা শেষ করে তবেই আমি বিয়ে করব। কিন্তু ঠিকই বলেছ, তবে যদি দুজনের সম্মতি থাকে তাহলে আর কোনো চিন্তা থাকে না। নীরদের সম্মতি পেতে সময় লাগল না, যদিও তার মুখে বোঝা গেল বিয়ে যেন এক বিজ্ঞানীর জন্য আত্মত্যাগের মতো, প্রায় আত্মঘাতী সিদ্ধান্ত। তবু সে একটা শর্ত রাখল, পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে সে উর্মিকে গড়ে তুলবে নিজের মতো করে, একেবারে বৈজ্ঞানিক নিয়মে, যেন ল্যাবরেটরির পরীক্ষার মতো নিখুঁতভাবে। পশু পাখিরা তৈরি হয়ে বেরোয় প্রকৃতির কারখানা থেকে, কিন্তু মানুষ কাঁচা মাল, তাকে নিজেকেই গড়ে তুলতে হয়। আচ্ছা, পরীক্ষা করুন, আমি বাধা দেব না। তোমার মধ্যে অনেক রকম শক্তি আছে, সেগুলোকে একটা লক্ষ্য ঘিরে গড়ে তুলতে হবে, তবেই জীবন অর্থ পাবে। ছড়িয়ে থাকা শক্তিকে এক জায়গায় আনতে হবে, তবেই সেটা হবে একটা নৈতিক সংগঠন, মরাল অর্গানিজম। উর্মি আনন্দে ভাবল, এতজন যুবক এসেছে ওদের চায়ের টেবিলে, টেনিস কোর্টে, কিন্তু কেউই এমন গভীর কথা বলে না। যদি কেউ বলে, বাকিরা হাই তোলে। নীরদের কথা বলার ধরনটাই আলাদা, অত্যন্ত গভীর, চিন্তামূলক। উর্মির মনে হলো এর মধ্যে একটা আশ্চর্য তাৎপর্য আছে, খুবই ইন্টেলেকচুয়াল। রাজারাম তার বড় জামাই শশাঙ্ককেও ডাকলেন, চেষ্টা করলেন সবাইকে একটু ভালোভাবে আলাপ করিয়ে দিতে। শশাঙ্ক শর্মিলাকে বলল, ছেলেটা একেবারে অসহ্য, মনে করে আমরা সবাই ওর ছাত্র, তাও শেষ বেঞ্চে বসে আছি। ওটা তোমার জেলাসি, আমার তো ওকে বেশ লাগে। তাহলে ছোট বোনের জায়গায় তুমি বসো, কেমন? তুমি হয়তো হাঁপ ছেড়ে বাঁচবে, আমার কথা আলাদা। নীরদের পক্ষেও শশাঙ্কের প্রতি কোনো ভাতৃভাব তৈরি হয়েছে বলে মনে হয় না। সে মনে মনে ভাবে, ও তো শুধু কাজের লোক, বিজ্ঞানী নয়। হাতে শক্তি আছে কিন্তু মাথা নেই। শশাঙ্ক প্রায় ঠাট্টা করে তার শালিকে বলে, এবার নাম বদলাবার সময় এসেছে। ইংরেজি মতে না, বিশুদ্ধ সংস্কৃত মতে। তা নতুন নামটা কি? বিদ্যুৎ লতা। নীরদের পছন্দ হবে। ল্যাবরেটরিতে তো ওই পদার্থের সঙ্গে পরিচয় আছে, এবার ঘরে বাঁধা পড়বে। মনে মনে ভাবে, সত্যি নামটা ওর সঙ্গে বেশ মানায়। তবু ভেতরে ভেতরে একটা খোঁচা লাগে। হায় রে, এমন একটা মেয়ে এত বড় প্রিগটার হাতে পড়বে। কিন্তু কার হাতে পড়লে শশাঙ্কের মন সন্তুষ্ট হতো সেটা বলা কঠিন। এরই মধ্যে রাজারামের মৃত্যু হল। উর্মির ভবিষ্যৎ দায়িত্ব নিল নীরদ, একাগ্রভাবে, পরিকল্পিতভাবে। উর্মিমালা দেখতে যেমন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর লাগে তাকে দেখতে।
তার চঞ্চল মনটা যেন আলো ছড়িয়ে বেড়ায়, সবকিছুতেই আগ্রহ। সায়েন্স যেমন ভালো লাগে, সাহিত্য তেমনই। ফুটবল দেখতে মাঠে ছুটে যায়, সিনেমা দেখাও অবজ্ঞা করে না। বিদেশি অধ্যাপক প্রেসিডেন্সি কলেজে বক্তৃতা দিতে এলে সেও সেখানে যায়। রেডিওতে কান দেয়, যদিও মাঝে মাঝে বলে ছ্যাঃ, তবু কৌতূহল আছে। বিয়ের বর বাজনা বাজিয়ে রাস্তা দিয়ে গেলে ছুটে আসে বারান্দায়। তবে নীরদের সামনে সে যেন একেবারে বদলে যায়। পালের নৌকোর হাওয়া থেমে যায়, গুণের টানে ধীরে শান্তভাবে এগোয়। সবাই বলে উর্মির স্বভাব ওর ভাইয়েরই মতো, প্রাণ পরিপূর্ণ। উর্মি জানে ওর ভাই ওর মনকে মুক্তি দিয়েছে। হেমন্ত বলতো, আমাদের ঘরগুলো এক একটা ছাঁচ, মাটির মানুষ গড়বার জন্যই। তাই তো এতকাল ধরে বিদেশি বাজিগর এত সহজে ৩৩ কোটি পুতুলকে নাচিয়ে বেরিয়েছে। আমার যখন সময় আসবে তখন এই সামাজিক পৌত্তলিকতা ভাঙবার জন্য কালো পাহাড়ি করতে বেরোবো। সময়টা শেষ পর্যন্ত এলো না, তবু উর্মির মন যেন একেবারে জেগে উঠেছিল। আর সেখানেই বাঁধল সমস্যা। নীরদের কাজের ধরন খুবই নিয়মকানুনে বাঁধা। উর্মির জন্য সে একেবারে পাঠ্যসূচি বানিয়ে দিল। উপদেশ দিয়ে বলল, দেখো উর্মি, মনটাকে চলতে চলতে এদিকে ওদিকে ঘুরিয়ে ফেলো না। পথের শেষে পৌঁছলে যদি ঘড়িতে সময়ই না থাকে তাহলে কি হবে? তুমি তো প্রজাপতির মতো ঘুরে বেড়াও, কিছুই ধরে রাখো না। তোমাকে হতে হবে মৌমাছির মতো, যে প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়। জীবনটা তো আর বিলাসিতা নয়। নীরদ ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে শিক্ষা বিষয়ক বই এনে পড়তে শুরু করেছে। সেই বইয়ের ভাষাই এখন তার মুখের ভাষা, কারণ নিজের সহজ ভাষা তার নেই। উর্মির মনে সন্দেহ জাগল, সে কি ভুল করেছে? তার তো একটা বড় দায়িত্ব আছে। তবু কথায় কথায় মন ছড়িয়ে পড়ে, নিজেকে লজ্জিত মনে হতে লাগল। নীরদ সামনে উদাহরণ, তার দৃঢ়তা, একাগ্রতা, সব রকম আনন্দ আহ্লাদের প্রতি কঠোর বিরুদ্ধতা, সবই যেন এক আদর্শ। উর্মির টেবিলে যদি কোনো গল্পের বই বা হালকা সাহিত্য পড়ে থাকে, নীরদ সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে দেয়। একদিন বিকেলে এসে শুনল উর্মি গেছে ইংরেজি নাট্যশালায় স্যালিওয়ানের মিকাডো অপেরায়। তার দাদা থাকলে এমন সুযোগ কখনোই বাদ যেত না। সেদিন নীরদ তাকে তিরস্কার করল, গম্ভীর ইংরেজিতে বলল, তোমার দাদার মৃত্যুকে তুমি সারা জীবন দিয়ে সার্থক করার দায়িত্ব নিয়েছ, এখনই কি সেটা ভুলতে শুরু করেছো? উর্মির খুব খারাপ লাগল। এই মানুষটার কি গভীর অন্তর্দৃষ্টি! সত্যিই তো, শোকের তীব্রতা আমার কমে এসেছে, আমি নিজেও বুঝিনি। ঠিক ঠিক নিজেকে, এত হালকা মন আমার। সে সতর্ক হতে শুরু করল। সাজগোজ বাদ দিল, শাড়ি হলো মোটা, রংহীন। চকলেট খাওয়ার লোভ ছাড়ল, মনটাকে বেঁধে ফেলল কঠোর নিয়মে। দিদি তাকে বকত, শশাঙ্ক নীরদের উদ্দেশ্যে এমন সব কঠিন শব্দ ছুঁড়ে দিত যেগুলো অভিধানে খুঁজে পাওয়া যাবে না। তবু একটা জায়গায় নীরদ আর শশাঙ্ক মিলে যায়। শশাঙ্ক যখন রেগে গাল দেয় তখন ইংরেজিতে দেয়, নীরদ যখন উপদেশ দেয় তখন ইংরেজির উচ্চস্তরের ভাষা ব্যবহার করে। নীরদের সবচেয়ে খারাপ লাগে যখন উর্মি তার দিদির বাড়িতে নিমন্ত্রণে যায়, আর শুধু যায় না, যেতে খুব আগ্রহ দেখায়। উর্মির আত্মীয়তার টান নীরদের সঙ্গে তার সম্পর্ককে যেন দুর্বল করে দেয়। একদিন নীরদ মুখ গম্ভীর করে বলল, উর্মি, কিছু মনে করো না, তোমার ব্যাপারে আমার দায়িত্ব আছে, তাই বাধ্য হয়ে কিছু অপ্রিয় কথা বলতে হচ্ছে। শশাঙ্ক বাবুদের সঙ্গে বেশি মেলামেশা তোমার চরিত্র গঠনের পক্ষে ভালো নয়। তুমি আত্মীয়তার মোহে অন্ধ, আমি কিন্তু বিপদের সম্ভাবনা স্পষ্ট দেখতে পাচ্ছি। উর্মির চরিত্রের প্রথম বন্ধক তো নীরদের কাছেই, তাই সেখানে কোনো পরিবর্তন হলে ক্ষতি হবে নীরদেরই। এই নিষেধের ফলে উর্মির ভবানীপুর যাওয়া অনেক কমে গেছে। এই আত্মসংযম যেন একটা ঋণ শোধ। নীরদ তার জীবনের দায়িত্ব নিয়ে নিজের সাধনাকে ভারাক্রান্ত করেছে। নীরদ তাকে স্পষ্ট করে বলে, উর্মি, সাধারণ মেয়েরা পুরুষদের কাছ থেকে যে প্রশংসা আশা করে তা আমার কাছ থেকে তুমি পাবে না। আমি তোমাকে যা দেব তা এসব বানানো কথার চেয়ে অনেক বেশি সত্য আর অনেক বেশি মূল্যবান। উর্মি মাথা নিচু করে চুপ করে থাকে, মনে মনে ভাবে, এর কাছে কি কোনো কথাই লুকোনো থাকবে না? মন কোথাও বাঁধে না। ছাদে একা হাঁটতে যায়,
চাঁদ উঠে আসে গির্জার চূড়ার উপরে। আলোটা খুব হালকা, শহরটা যেন স্বপ্নের মতো হয়ে যায়, একটা অলৌকিক মায়াপুরী। উর্মি নিজের মনে প্রশ্ন করে, জীবন কি সত্যি এত কঠিন আর এত কৃপণ? সে কি কোনো ছুটি দেবে না, কোনো রস দেবে না? হঠাৎ মনটা ক্ষেপে ওঠে, ইচ্ছে করে খুব একটা দুষ্টুমি করতে, চেঁচিয়ে বলতে, আমি কিচ্ছু মানি না, আমি কিচ্ছু মানি না, কিচ্ছু না। নীরদ যে গবেষণার কাজটা নিয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছে। লেখাটা পাঠিয়েছিল ইউরোপের এক বৈজ্ঞানিক সমাজে। তারা খুব প্রশংসা করেছে, সঙ্গে সঙ্গে একটা স্কলারশিপও পেয়েছে। ঠিক করেছে ওখানকার একটা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে সমুদ্র পেরিয়ে যাবে। বিদায়ের সময় কোনো আবেগঘন কথা হয়নি, শুধু একটাই কথা বারবার বলল, আমি চলে যাচ্ছি। এখন তোমার দায়িত্ব পালনে ঢিলেমি আসবে, এটাই আমার ভয়। আপনি ভয় পাবেন না। কিভাবে চলতে হবে, কিভাবে পড়তে হবে, তার একটা বিস্তারিত নোট রেখে যাচ্ছি। আমি ঠিক সেই অনুযায়ী চলবো। তোমার আলমারির বইগুলো আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে বন্ধ করে রাখতে চাই। বেশ, নিয়ে যান। বলে উর্মি চাবিটা দিল হাতে। সেতারটার দিকে একবার চোখ পড়ল নীরদের। একটু থেমে গেল দ্বিধায়। শেষে দায়িত্ববোধ থেকে নীরদ বলল, আমার একটা ভয় আছে। শশাঙ্কবাবুদের বাড়িতে যদি তোমার যাওয়া আসা বেশি হয়, তাহলে তোমার নিষ্ঠা দুর্বল হয়ে যাবে, তার সন্দেহ নেই। ভেবো না আমি শশাঙ্কবাবুকে ছোট করছি, উনি খুব ভালো মানুষ, কিন্তু ব্যবসায় যে উৎসাহ আর বুদ্ধি ওনার আছে সেটা খুব কম বাঙালির মধ্যে দেখা যায়। তবে একটা দোষ আছে, উনি কোনো আদর্শ মানেন না। সত্যি বলছি, ওর জন্য মাঝে মাঝে আমার ভয় হয়। এরপর শশাঙ্কের আরো কিছু দোষের কথা উঠল, যেগুলো এখন চাপা আছে, সেগুলো বয়স বাড়লে একে একে বেরিয়ে পড়বে। এই আশঙ্কা নীরদ চেপে রাখতে পারল না। তবু বলল, উনি ভালো মানুষ সেটা আমি মানি, কিন্তু ওদের বাড়ির পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা তোমার জন্য খুব দরকার। তোমার মন যদি ওদের মতো হয়ে যায়, সেটা হবে অবনতি। আপনি এত চিন্তা কেন করছেন? শুনবে কেন করছি? রাগ করবে না তো? আপনার কাছ থেকে সত্যি কথা শুনবার সাহস পেয়েছি। সহজ নয়, কিন্তু শুনতে পারি। তাহলে বলি শোনো, তোমার স্বভাব আর শশাঙ্কবাবুর স্বভাবের একটা মিল আছে, আমি সেটা লক্ষ্য করেছি। ওনার মনটা খুব হালকা, আর সেটাই তোমার ভালো লাগে, তাই তো? উর্মির মনে হলো লোকটা সব জানে নাকি। সত্যি ভগ্নিপতি হিসেবে শশাঙ্কদাকে ওর খুব ভালো লাগে, কারণ উনি হো হো করে হাসতে পারেন, মজা করতে জানেন, ঠাট্টা করেন, আর ঠিক জানেন উর্মি কোন ফুল ভালোবাসে, কোন রঙের শাড়ি পছন্দ। হ্যাঁ, আমার ভালো লাগে, সত্যি কথা। শর্মিলা দিদির ভালোবাসা শান্ত, গভীর। তাঁর সেবা যেন একটা পুণ্য কাজ, কখনো দায়িত্ব থেকে বিরতি নেন না উনি। তাঁর প্রভাবেই শশাঙ্কবাবু মন দিয়ে কাজ করতে শিখেছেন। কিন্তু যেদিন তুমি ভবানীপুরে যাও, সেদিন যেন তাঁর মুখোশ খুলে যায়। তোমার সঙ্গে খুনসুটি শুরু হয়, চুলের ক্লিপ খুলে দিয়ে খোঁপা এলিয়ে দেন, বই দেখলে তুলে আলমারির মাথায় রাখেন, টেনিস খেলতে ইচ্ছে হয় হঠাৎ কাজ থাকলেও। উর্মির মনে মনে স্বীকার করতে হলো, এই দৌরাত্মই তো ওর ভালো লাগার কারণ। নিজের ছেলে মানুষই তার কাছে এলে যেন ঢেউ তোলে। সেও কম অত্যাচার করে না। দিদি ওদের এই দুরন্তপনা দেখে শান্ত হাসি হাসেন, কখনো হালকা বকাও দেন, কিন্তু সেটা যেন বকার ভান। নীরদ শেষ কথায় বলল, যেখানে তোমার স্বভাব প্রশ্রয় পায় না, সেখানেই তোমার থাকা উচিত। আমি থাকলে চিন্তা করতাম না। আমার স্বভাব তোমার একেবারে উল্টো। তোমার মন রাখতে গিয়ে তোমার মনকে নষ্ট করা, এটা আমার দ্বারা হতো না। আপনার কথা আমি সব সময় মনে রাখব। কয়েকটা বই তোমার জন্য রেখে যাচ্ছি। যেসব অধ্যায়ে দাগ দিয়েছি সেগুলো বিশেষ করে পড়ো, পরে কাজে লাগবে। উর্মির এই সাহায্যটার দরকার ছিল, কারণ ইদানিং মাঝে মাঝে মনে হচ্ছিল হয়তো প্রথমে ভুল করেছিল, হয়তো ডাক্তারি ওর স্বভাবের সঙ্গে যায় না। নীরদের দাগ দেওয়া বইগুলো ওর পক্ষে শক্ত বাঁধনের কাজ করবে, ওকে টেনে নিয়ে চলতে পারবে উজান পথে। নীরদ চলে যাওয়ার পর উর্মি নিজের ওপর আরও কঠোর হয়ে উঠল। কলেজে যায়, আর বাকি সময়টা নিজেকে যেন জ্ঞান চর্চার খাঁচায় বন্দি করে রাখে। সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেও মন ছুটি চায় না, বরং সে নিজেকে জোর করে পড়ার টেবিলে বসিয়ে রাখে। পড়া এগোয় না,
বারবার একই পাতায় মন ঘুরে বেড়ায়, তবু হাল ছাড়ে না। নিরোধ না থাকলেও যেন দূর থেকে তার ইচ্ছা শক্তি উর্মিকে চালনা করে। সবচেয়ে বেশি ধিক্কার লাগে যখন কাজ করতে করতে পুরনো দিনের স্মৃতি ফিরে আসে। এর মধ্যে উর্মির সঙ্গে বিয়ের কথা উঠলে শশাঙ্ক অনেক বিদ্রূপ করেছিল। বলেছিল, রাজারামবাবু সাদা লোক, ঠাউরে বসেছেন নিরোধকে আদর্শবাদী ভেবে। আদর্শের আড়ালে টাকার থলিতে ডিম পাড়ছে, এই কথাটা কি সাধু বাক্যে ঢেকে রাখা যায়? আমরা তো সরাসরি বলি টাকার দরকার আছে, মেয়ের সেবায় লাগবে, আর উনি বলেন মহৎ উদ্দেশ্যে বিয়ে করবেন, তারপর সেই উদ্দেশ্যকে শ্বশুরের চেক বইয়ে অনুবাদ করবেন। নিরোধ জানত এসব কথা হবেই। উর্মিকে বলেছিল, আমার একটা শর্ত, তোমার টাকার থেকে 1 পয়সাও নেব না, আমার উপার্জনই আমার ভরসা। শ্বশুর ইউরোপে পাঠাতে চেয়েছিলেন, নিরোধ রাজি হয়নি। অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। রাজারামকে জানিয়েছিল, দেখুন, হাসপাতাল প্রতিষ্ঠার জন্য যা টাকা দিতে চান দিন আপনার মেয়ের নামে। আমি কোনো বৃত্তি নেব না, আমি ডাক্তার, জীবিকা নিয়ে আমার চিন্তা নেই। এই নিষ্পৃহতা দেখে রাজারামের শ্রদ্ধা বেড়েছিল, আর উর্মি গর্ব অনুভব করেছিল। এই গর্বই শর্মিলার মন নিরোধের প্রতি বিরূপ করে তোলে। বলেছিল, দেখবো দেমাগ কতদিন টেকে। এরপর থেকে নিরোধ যখন গভীরভাবে কথা বলতো, শর্মিলা মাঝপথে উঠে ঘাড় বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে যেত। পায়ের শব্দ কিছু দূর পর্যন্ত শোনা যেত, কিছু বলতো না, কিন্তু না বলার মধ্যে তীব্রতা ছিল। প্রথম দিকে নিরোধ চিঠিতে 4-5 পাতা উপদেশ লিখে পাঠাতো, কিন্তু পরে হঠাৎ টেলিগ্রাম, বড় অঙ্কের টাকার জরুরি দরকার পড়াশোনার জন্য। উর্মির গর্বে ধাক্কা লাগলো, তবু মনে একটু সান্ত্বনাও পেল। যত দিন যায় নিরোধের অনুপস্থিতি দীর্ঘ হয়, ততই উর্মির পুরনো স্বভাব কর্তব্যের বেড়ার ফাঁক খুঁজে বেড়ায়, নিজেকে ফাঁকি দেয়, অনুতাপও করে। এই আত্মগ্লানির সময় নিরোধকে অর্থ সাহায্য যেন একরকম সান্ত্বনা। উর্মি টেলিগ্রামটা ম্যানেজারের হাতে দিয়ে সংকোচে বলল, কাকাবাবু, টাকাটা বুঝতে পারছি না, আমরা তো জানতাম টাকাটা ওর পক্ষে নিষিদ্ধ ছিল। তিনি নিরোধকে পছন্দ করতেন না। কিন্তু বিদেশে। বাক্যটা শেষ করল না। দেশের স্বভাব বিদেশে বদলাতে পারে জানি, কিন্তু আমরা কিভাবে তাল রাখবো? না, মানে টাকাটা না পেলে হয়তো বিপদে পড়বেন। আচ্ছা, পাঠাচ্ছি মা, বেশি ভেবো না, তবে বলে রাখছি এটা শুরু, শেষ নয়। আরো বড় অঙ্কের টাকার দাবি এলো। এবার স্বাস্থ্যজনিত প্রয়োজন। ম্যানেজার বললেন, শশাঙ্ক বাবুর সঙ্গে পরামর্শ করা ভালো। যাই হোক, দিদিরা যেন না জানেন। একলা এই দায়িত্ব নিতে ভালো লাগছে না। একদিন তো টাকা তার হাতেই পড়বে। পড়ার আগে দেখতে হবে যেন জলে না পড়ে। কিন্তু ওর স্বাস্থ্য তো ভাবতে হবে, তাই না? অস্বাস্থ্য অনেক রকম, ঠিক কোনটা বুঝতে পারছি না। এখানে ফিরে এলে হয়তো হাওয়া বদলে সুস্থ হতে পারেন। ফিরতি প্যাসেজের ব্যবস্থা করে পাঠানো যাক। এই প্রস্তাবে উর্মি এতটাই বিচলিত হয়ে উঠল যে নিজেই ভাবল, এই অস্থিরতার কারণে যদি নিরোধের উচ্চ উদ্দেশ্য মাঝপথে থেমে যায়। কাকা বললেন, এবারকার মতো টাকা পাঠাচ্ছি, কিন্তু মনে হচ্ছে এতে ডাক্তারবাবুর স্বাস্থ্য আরো বিগড়ে যাবে। রাধা গোবিন্দ উর্মির অনতি দূর সম্পর্কের আত্মীয়। কাকার কথাটার ইঙ্গিত ওকে বাজল। সন্দেহ এলো মনে। ভাবতে লাগলো, দিদিকে হয়তো বলতে হবে। এই সময় শর্মিলার অসুস্থতা নিয়ে চিন্তা শুরু হলো। ভাইয়ের কথা মনে পড়ে ভয় ধরিয়ে দিল। নানা ডাক্তার এলো, নানা দিক থেকে রোগের উৎস খুঁজতে লাগলো। শর্মিলা ক্লান্ত হেসে বলল, সিআইডিরা আসল অপরাধীকে ধরতে পারবে না, হ্যাঁ, অথচ নিরপরাধ কেউ খোঁচা খেয়ে মরবে। শাস্ত্র অনুযায়ী দেহের পরীক্ষা চলুক, কিন্তু খোঁচা দেওয়া চলবে না। এই সময়ে শশাঙ্কের হাতে দুটো বড় কাজ এসে পড়ল। একটা গঙ্গার ধারে পাটকলে, আর একটা টালিগঞ্জের দিকে মিরপুরের জমিদারের নতুন বাগান বাড়িতে। পাটকলের কুলিবস্তির কাজ 3 মাসের মধ্যে শেষ করতে হবে। কয়েকটা টিউবওয়েলের কাজও ছিল। শশাঙ্কের একটুও ফুরসত নেই। শর্মিলার অসুস্থতা নিয়ে প্রায় আটকে পড়তে হয়, কিন্তু কাজের চিন্তা ছাড়ে না।
এতদিন ওদের বিয়ে হয়েছে, কিন্তু এমন কোনো অসুখ শর্মিলার হয়নি যাতে শশাঙ্ককে চিন্তায় পড়তে হয়। এবার সে যেন ছেলে মানুষের মতো ছটফট করছে। কাজ ফেলে বারবার বিছানার কাছে এসে বসে, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? মিথ্যে ভেবো না, আমি ভালোই আছি। কথাটা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বিশ্বাস করতে চায় বলেই শশাঙ্ক বিশ্বাস করে ফেলে, একটু স্বস্তি পায়। ঢেঙ্কানালের রাজার একটা বড় কাজ পেয়েছি। প্ল্যান নিয়ে দেওয়ানের সঙ্গে কথা বলতে হবে। যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো, ডাক্তার আসার আগেই। আমার মাথা দিব্যি, তাড়াহুড়ো করে কাজ নষ্ট করবে না। বুঝতে পারছি ওদের দেশে তোমার যাওয়া দরকার, নিশ্চয়ই যেও। না গেলে আমিও ভালো থাকবো না, আমাকে দেখার অনেক লোক আছে। শশাঙ্কের মনে দিন রাত একটা বড় কিছু গড়ে তোলার ভাবনা ঘুরছে। এদিকে নিজের দায়িত্ব নিয়ে শর্মিলার চিন্তা থামে না। বিছানায় পড়ে আছে, কিন্তু ঠাকুর চাকররা কি করছে কে জানে। রান্নায় খারাপ ঘি, গরম জল ঠিক সময় নেই, চাদর বদলায়নি, নর্দমা পরিষ্কার হচ্ছে না, সব নিয়ে সন্দেহ। ধোবার বাড়ির কাপড় না বুঝে নিলে উলটপালট হবেই, থাকতে পারে না। লুকিয়ে বিছানা ছেড়ে তদন্তে যায়। ব্যথা বাড়ে, জ্বর চড়ে, ডাক্তার বুঝতে পারে না কি হলো। শেষে শর্মিলা উর্মিকে ডেকে পাঠালো, বলল, কিছুদিন কলেজ বাদ দে, আমার সংসারটা সামলাস, না হলে শান্তিতে মরতে পারছি না। এই জায়গায় এসে পাঠক নিশ্চয়ই মুচকি হেসে বলবেন, বুঝেছি। বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না, যা ঘটবার তাই ঘটে, এতেই যথেষ্ট। ভাববার দরকার নেই যে ভাগ্য তাসের কাগজ লুকিয়ে শর্মিলার চোখে ধোঁকা দেবে। দিদির সেবা করতে যাচ্ছি। বই আর খাতা ব্যাগে ভরে ভবানীপুরের বাড়িতে এলো উর্মি, কিন্তু দিদির রোগ নিয়ে মোটা বইটা নাড়াচাড়া করার সুযোগই পেল না, কারণ বিশেষজ্ঞরাও রোগের সঠিক সংজ্ঞা দিতে পারল না। উর্মি ভাবল সে যেন শাসনকর্তার দায়িত্ব পেয়েছে। গম্ভীর মুখে দিদিকে বলল, ডাক্তারের নির্দেশ যাতে ঠিক মতো মানা হয় সেটা দেখার দায়িত্ব আমার। আমার কথা কিন্তু শুনতেই হবে, আমি আগেই বলে রাখছি। দিদি ওর দায়িত্বপূর্ণ ভঙ্গি দেখে হেসে বলল, তাই তো, হঠাৎ এত গম্ভীর হতে শিখলো কোন গরুর কাছে। নতুন দায়িত্ব বলেই এত উৎসাহ। আমার কথা তো শুনবি বলেই তোকে ডেকেছি। তোর হাসপাতাল এখনো হয়নি, আমার সংসারটা তো তৈরি হয়েই আছে, আপাতত সেটার দায়িত্ব নে। তোর দিদি একটু ছুটি পাক। শর্মিলা এবার জোর করেই উর্মিকে রোগশয্যার কাছ থেকে সরিয়ে দিল। আজ থেকে সংসারের দায়িত্বে ওই। শশাঙ্ককে ছাড়া একটা জগৎ শর্মিলা ভাবতেই পারে না। এখন ভয় হচ্ছে যদি মৃত্যু এসে তাদের আলাদা করে দেয়, এমনকি মৃত্যুর পরেও যদি শশাঙ্ক নিজের যত্ন না নেয়, তাহলে শর্মিলার আত্মা শান্তি পাবে না। ভাগ্য ভালো উর্মি আছে, সে শান্ত নয়, কিন্তু কাজ চালিয়ে নিচ্ছে। মেয়েদের হাতের কাজই তো সেই কোমল স্পর্শ না থাকলে পুরুষদের জীবন কেমন রসহীন হয়ে যায়। উর্মি যখন সুন্দর হাতে আপেল কেটে রাখে, কমলালেবুর কোয়া সাজিয়ে দেয়, বেদানা গুছিয়ে রাখে, তখন শর্মিলা যেন নিজেরই ছায়া দেখে ওর মধ্যে। বিছানায় শুয়ে শুয়ে ফরমাস করে, উর্মি, সিগারেট কেসটা ভরে দে। দেখছিস না রুমালটা বদলানো হয়নি? জুতোটা সিমেন্টে পড়ে শক্ত হয়ে গেছে, বেহারাকে বলার হুঁশ নেই। বালিশের ভরগুলো বদলে দে। ছেঁড়া কাগজগুলো ঝুড়িতে ফেলে দে। আপিস ঘরটা দেখে আয় তো, ক্যাশ বাক্সের চাবিটা ডেস্কে ফেলে গেছে। ফুলকপির চারাগুলো পোতার সময় হয়েছে, মনে রাখিস। মালিকে বলিস গোলাপের ডাল ছাঁটতে। কোটে চুন লেগেছে। তারা কিসের? দাঁড়ো তো, বুরুষটা দে। উর্মি বই পড়া মেয়ে, কাজের নয়, তবু মজা লাগছে। যে কড়া নিয়মে এতদিন ছিল তার বাইরে এসে এই কাজগুলো যেন ছুটির মতো লাগছে। এই সংসারের ভেতরে যে সাধনা আছে তা ওর মনে নেই, সেই ভাবনা আছে দিদির মধ্যে। তাই ওর কাছে এই কাজগুলো খেলা, উদ্দেশ্যহীন আনন্দ। এখানে কোনো লক্ষ্য নেই, কিন্তু দিনগুলো কাজ দিয়ে ভরা। ভুল হয়, ত্রুটি হয়, কেউ কঠিন কিছু বলে না। দিদি একটু বকলে শশাঙ্ক হেসে উড়িয়ে দেয়। উর্মির ভুলেই যেন একটা আলাদা রস আছে। উর্মির নিজের ছুটির আনন্দ এই বাড়ির শূন্যতা ভরিয়ে দিয়েছে।
দিন রাত্রিকে চঞ্চল করে রেখেছে। এই চঞ্চলতা শশাঙ্কের ক্লান্ত রক্তে প্রাণ জাগায়, আর শশাঙ্ক যে ওকে নিয়ে আনন্দিত সেই অনুভবই উর্মিকে আনন্দ দেয়। এতদিন এই সুখটা পায়নি। সে যে শুধু নিজের অস্তিত্ব দিয়ে কাউকে খুশি করতে পারে এই সত্যিটা ভুলে গিয়েছিল, আর তাতেই তার গৌরব হারিয়েছিল। শশাঙ্কের খাওয়া পড়া ঠিক মতো হচ্ছে কিনা, সময় মতো জিনিস পাচ্ছে কিনা, এখন এইসব গৌণ, অমনিতেই সে খুশি। শর্মিলাকে বলে, তুমি এত খুঁটিনাটি নিয়ে চিন্তা কেন করো? অভ্যাস একটু বদলালেই তো মন্দ লাগে না। শশাঙ্কের মন এখন জোয়ার ভাটার মাঝখানের নদীর মতো। কাজের গতি থেমে এসেছে। দেরি বা বাধা হলে লোকসান হবে এই চিন্তা এখন আর তেমন নেই। যদি বা কিছু হয়, উর্মি হেসে গাম্ভীর্য ভেঙে দেয়, বলে, আজ তোমার জুজু এসেছিল বুঝি? সবুজ পাগড়ি পরা সেই দালাল ভয় দেখিয়ে গেছে। তুমি তাকে চিনলে কি করে? আমি তো তাকে ভালোই চিনি। তুমি সেদিন বেরিয়ে গিয়েছিলে, সে একা বারান্দায় বসেছিল। আমি ওকে গল্প বলে ভুলিয়ে রেখেছিলাম। ওর বাড়ি বিকানিরে, স্ত্রী মারা গেছে মশারিতে আগুন লেগে, এখন আবার বিয়ের খোঁজে আছে। তাহলে এখন থেকে হিসেব করে রোজ আসবে যখন আমি বাড়ি থাকবো না। যতদিন নতুন স্ত্রী না পায় ততদিন তার স্বপ্ন জমতেই থাকবে। আমাকে বলে যেও ওর কাছ থেকে কি কাজ আদায় করতে হবে। ভাব দেখে বোধ হয় আমি পারবো। আজকাল শশাঙ্কের লাভের হিসেবের খাতায় ৯৯-এর ওপরে যে মোটা অঙ্কগুলো ঘুরছে, তারা মাঝে মাঝে একটু থেমে গেলে তেমন উত্তেজনা বা ব্যস্ততা দেখা যায় না। সন্ধেবেলায় রেডিওর কাছে কান পেতে বসার যে আগ্রহ, সেটা এতদিন শশাঙ্ক মজুমদারের মধ্যে প্রকাশ পায়নি। এখন উর্মি যখন তাকে টেনে নিয়ে আসে, তখন ব্যাপারটা আর তুচ্ছ মনে হয় না, সময়টাও বৃথা মনে হয় না। একদিন ভোরবেলা তাকে দমদম যেতে হয়েছিল প্লেন ওড়া দেখতে, কিন্তু সেটা বৈজ্ঞানিক কৌতূহল থেকে নয়। নিউ মার্কেটে শপিং করতে এটাই তার প্রথম অভিজ্ঞতা। আগে শর্মিলা মাঝে মাঝে মাছ, মাংস, ফল, সবজি কিনতে যেত, আর জানতো এটা তারই দায়িত্ব। শশাঙ্ক যে সাহায্য করবে এটা সে কখনো ভাবেনি, চায়ও নি। কিন্তু উর্মি তো কিছু কিনতে যায় না, শুধু ঘুরে ঘুরে দেখে, জিনিসপত্র উল্টে পাল্টে দেখে, দরদাম করে। শশাঙ্ক যদি কিছু কিনে দিতে চায়, তাহলে সে টাকার ব্যাগটা কেড়ে নিয়ে নিজের ব্যাগে রেখে দেয়। শশাঙ্কের কাজের প্রতি যতটা দরদ, উর্মি সেটা একটুও বোঝে না। কখনো কখনো তার বাধা দেওয়ার জন্য শশাঙ্কের কাছে বকুনি খেয়েছে। তার ফল এতটাই দুঃখজনক হয়েছিল যে সেটা সামলাতে শশাঙ্ককে দ্বিগুণ সময় দিতে হয়েছিল। একদিকে উর্মির চোখে জল, অন্যদিকে জরুরি কাজের চাপ। তাই বাধ্য হয়ে সে চেম্বারে বসেই সব কাজ সেরে ফেলার চেষ্টা করে। কিন্তু দুপুর গড়িয়ে গেলে সেখানে থাকা কষ্টকর হয়ে ওঠে। যেদিন কোনো কারণে দেরি হয়, সেদিন উর্মির অভিমান চুপচাপ থেকে এমনভাবেই জমে ওঠে যে তা বোঝা যায় না। এই চুপচাপ অভিমান, চোখের জল, কুয়াশার মতো আবেগ, সব মিলিয়ে শশাঙ্কের মনে এক ধরনের আনন্দ জাগে। সে ভালো মানুষের মতো বলে, উর্মি, কথা বলবে না এই সত্যাগ্রহ ঠিক আছে, কিন্তু ধর্মের দোহাই, খেলবে না এমন তো কথা ছিল না। তারপর টেনিস ব্যাট হাতে নিয়ে চলে আসে। খেলায় সে প্রায় জিতে গিয়ে ইচ্ছে করে হেরে যায়। সময় নষ্ট হওয়ার জন্য পরের দিন সকালে উঠে আবার অনুতাপ করে। একটা ছুটির দিনে বিকেলে শশাঙ্ক যখন ডান হাতে লাল নীল পেন্সিল নিয়ে বাঁ হাতে চুল এলোমেলো করে অফিসের ডেস্কে বসে কোনো কঠিন কাজের দিকে মন দিয়ে আছে, তখন উর্মি এসে বলে, তোমার সেই দালালের সঙ্গে ঠিক করেছি, আজ আমাকে পরেশনাথের মন্দির দেখাতে নিয়ে যাবে। তুমি আমার সঙ্গে চলো না লক্ষ্মীটি। না ভাই, আজ নয়, এখন উঠতে পারছি না। কাজের গুরুত্বে উর্মি একটুও ভয় পায় না, বলে, একজন অসহায় মেয়েকে সবুজ পাগড়ি পরা লোকের হাতে ছেড়ে দিতে তোমার কোনো দ্বিধা নেই? এই বুঝি তোমার শিভলারি? শেষে উর্মির টানাটানিতে শশাঙ্ক কাজ ফেলে মোটর চালিয়ে বেরিয়ে পড়ে। এইরকম ঝামেলা চলছে বুঝতে পেরে শর্মিলা খুব বিরক্ত হয়। তার মতে পুরুষের সাধনার জায়গায় মেয়েদের অনধিকার প্রবেশ একেবারেই মেনে নেওয়া যায় না। উর্মিকে সে সব সময় ছেলে মানুষই ভেবেছে, আজও সেই ধারণা তার মনে আছে, কিন্তু তাই বলে অফিস তো ছেলে খেলার জায়গা নয়। তাই সে উর্মিকে ডেকে বেশ কড়া ভাষায় বকাঝকা করে। এই তিরস্কারের ফল হতে পারত গুরুতর, কিন্তু স্ত্রীর রাগী গলা শুনে শশাঙ্ক নিজেই দরজার বাইরে এসে দাঁড়িয়ে উর্মিকে চোখ টিপে আশ্বস্ত করে, তাসের প্যাকেট দেখিয়ে ইশারা করে, মানে চলে এসো, অফিসে বসে তোমাকে পোকার খেলা শেখাবো।
যদিও এখন খেলাধুলোর সময় নয়, আর খেলবার ইচ্ছেও তার ছিল না, কিন্তু দিদির কঠোর কথায় উর্মির মন খারাপ হয়েছে। সেটা যেন শশাঙ্কের নিজের কাছেই বেশি কষ্টদায়ক। সে নিজেই চাইলে উর্মিকে একটু বকাঝকা করে দূরে রাখতে পারত, কিন্তু শর্মিলা যে তাকে শাসন করবে সেটা শশাঙ্কের সহ্য হয় না। শর্মিলা শশাঙ্ককে ডেকে বলে, তুমি ওর সব আবদার এভাবে শুনলে চলবে না। সময় অসময় কিছুই মানো না, তোমার কাজের ক্ষতি হয়। আহ, ছেলে মানুষ তো, এখানে ওর কেউ নেই, একটু খেলাধুলো না করলে বাঁচবে কিভাবে? এই রকম তো নানা ছেলে মানুষই চলছে, কিন্তু অন্যদিকে যখন শশাঙ্ক বাড়ি তৈরির প্ল্যান নিয়ে বসে, উর্মি পাশে চৌকি টেনে বসে বলে, বুঝিয়ে দাও। সহজেই সব বুঝে নেয়। গাণিতিক নিয়মগুলো তার কাছে কঠিন লাগে না। শশাঙ্ক খুব খুশি হয়ে তাকে সমস্যা দেয়। উর্মি সেটা কষে নিয়ে আসে। জুট কোম্পানির স্টিম লঞ্চে কাজ তদন্ত করতে গেলে উর্মি বলে, আমিও যাব। শুধু যায় না, মাপজোখের হিসেব নিয়ে তর্কও করে। শশাঙ্ক এতে খুব আনন্দ পায়। কবিত্বের চেয়ে রস তার কাছে বেশি আকর্ষণীয়। তখন অফিসের কাজ বাড়িতে আনলেও তার মনে ভয় থাকে না। লাইন টানা আঁক কষার কাজে সে সঙ্গী পেয়ে গেছে। উর্মিকে পাশে বসিয়ে বুঝিয়ে বুঝিয়ে কাজ এগোয়। কাজের গতি খুব বেশি না হলেও সময়টা অর্থপূর্ণ লাগে। এই জায়গাটাতেই শর্মিলার মনে ধাক্কা লাগে। উর্মির ছেলে মানুষই সে বোঝে, তার গৃহিণীপনার ত্রুটিও সহ্য করে, কিন্তু ব্যবসার জায়গায় স্বামীর সঙ্গে স্ত্রীর দূরত্ব সে স্বাভাবিক বলে মেনে নিয়েছিল। সেখানে উর্মির অবাধ চলাফেরা তার একটুও ভালো লাগে না। এটা তার চোখে স্পর্ধা। নিজের সীমা মেনে চলাই গীতার মতে স্বধর্ম। অধীর হয়ে একদিন সে উর্মিকে জিজ্ঞেস করে, আচ্ছা উর্মি, তোর কি সত্যি ওই আঁকাজোকা ট্রেস করা ভালো লাগে? আমার খুব ভালো লাগে রে দিদি। ও, ভালো লাগে। ওকে খুশি করতেই দেখাস, যেন ভালো লাগে। না হয় তাই হোক। খাওয়ানো, পরানো, সেবা যত্নে শশাঙ্ককে খুশি করাটা শর্মিলার কাছে গ্রহণযোগ্য, কিন্তু এই ধরনের খুশি তার নিজের খুশির সঙ্গে মেলে না। শশাঙ্ককে বারবার ডেকে বলে, ওকে নিয়ে সময় নষ্ট করো কেন? এতে তোমার কাজের ক্ষতি হয়। ও না হয় ছেলে মানুষ, এসব বুঝবে না। আমার চেয়ে কম বোঝে না। সে ভাবে এই প্রশংসা বুঝি দিদিকে খুশি করবে। নির্বোধ। নিজের কাজের গৌরবে শশাঙ্ক যখন স্ত্রীর প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছিল, তখন শর্মিলা সেটা শুধু মেনে নিয়েছিল তা নয়, গর্বও করত। তাই ইদানিং নিজের সেবার দাবি অনেক কমিয়ে এনেছে। সে বলতো, পুরুষ মানুষ রাজার জাত, কঠিন কাজের অধিকার তাদের বাড়াতে হয়, না হলে তারা মেয়েদের চেয়েও নিচু হয়ে যায়। মেয়েরা তো ভালোবাসা আর মাধুর্যের সংসারে নিজের জায়গা তৈরি করে নেয়, কিন্তু পুরুষকে প্রতিদিন যুদ্ধ করে নিজের সার্থকতা প্রমাণ করতে হয়। এরপর দিদির নির্দেশে উর্মি যখন রান্নাঘরে বেতের মোড়ায় বসে রান্নার তদারকি করছে আর সঙ্গে সঙ্গে রাঁধুনির পুরনো গল্পগুলোও শুনছে, তখন হঠাৎ শশাঙ্ক এসে বলে, এসব এখন থাক। কেন? কি করতে হবে? আজ দুপুরে আমার ছুটি আছে, চলো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে নিয়ে যাব। ওটার গাঁথুনির রহস্য দেখে হাসি পায় কেন সেটা বুঝিয়ে বলবো। এমন প্রলোভনে উর্মির মনও দুলে ওঠে। কাজ ফেলে বেরিয়ে পড়তে ইচ্ছে করে। শর্মিলা জানে রান্নাঘর থেকে ওর বোন একটু সরে গেলেও খাবারের মান খারাপ হবে না, কিন্তু তবু তার স্নেহমাখা যত্নে শশাঙ্কের আরামটা যেন একটু বেশি সুন্দর হয়ে উঠত। এখন সেই আরামটাও যেন কমে গেছে, কিন্তু শশাঙ্ক খুশি। এই দিকটা ভাবতে ভাবতেই শর্মিলার মনে অশান্তি আসে। রোগশয্যায় এপাশ ওপাশ করতে করতে নিজেকে বলে, মরার আগে এই কথাটাই বুঝলাম, সব করেছি, শুধু ওকে খুশি করতে পারিনি। ভাবতাম উর্মির মধ্যে নিজেকে দেখতে পাবো, কিন্তু ও তো আমি নয়, ও একেবারে আলাদা। আমি চলে গেলে ক্ষতি হবে, কিন্তু ও চলে গেলে সব ফাঁকা হয়ে যাবে। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে শীত আসছে, গরম কাপড়গুলো রোদে দেওয়া দরকার। তখন উর্মি শশাঙ্কের সঙ্গে পিং পং খেলছিল।
শর্মিলা ডেকে বলল, উর্মি, এই নে চাবি, কাপড়গুলো ছাদে রোদে দে। উর্মি চাবি লাগাতে যাচ্ছিল, তখনই শশাঙ্ক এসে বলল, ওসব পরে হবে, অনেক সময় আছে, খেলাটা শেষ করে যাও। কিন্তু দিদি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিদির কাছ থেকে ছুটি নিয়ে আসছি। শর্মিলা ছুটি দিল, সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাস। তারপর দাসীকে ডেকে বলল, বলছি, আমার মাথায় ঠান্ডা জলের পটি দে তো। অনেকদিন পরে উর্মি যেন একটু মুক্তি পেয়েছিল, কিন্তু হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় তার জীবনের কঠিন দায়িত্ব। সে তো স্বাধীন নয়, সে বাঁধা তার ব্রতের সঙ্গে। সেই ব্রতই তাকে একজন মানুষের সঙ্গে বেঁধেছে। তার নিয়ম নীতি উর্মির জীবনকে নিয়ন্ত্রণ করে। নীরদ যখন পাশে ছিল তখন এসব মানা সহজ ছিল। এখন ইচ্ছা নেই, কিন্তু কর্তব্যবোধ তারা করে। সেই কর্তব্যবোধই মনকে আরো এলোমেলো করে দেয়। নিজের ভুল ক্ষমা করতে না পারার যন্ত্রণায় উর্মি শশাঙ্কের সঙ্গে খেলায় হাসিতে নিজেকে ভুলিয়ে রাখে, ভাবে সময় এলে সব ঠিক হয়ে যাবে। এখন যতদিন ছুটি আছে এসব কথা থাক। আবার হঠাৎ একদিন বই খাতা বের করে বসে পড়ে। তখন শশাঙ্ক এসে বইগুলো আবার বাক্সে ভরে সেই বাক্সের ওপর বসে পড়ে। শশাঙ্কদা, এটা কিন্তু খুব অন্যায়, আমার সময় নষ্ট করো না। তোমার সময় নষ্ট করলে আমারও তো নষ্ট হবে, তাই শোধ বোধ। কিছুক্ষণ টানাটানি চলে, শেষে উর্মি হেরে যায়, কিন্তু সেটা তার কাছে খুব আপত্তিকর মনে হয় না। এমন বাধা পেলেও কর্তব্যবোধ কয়েকদিন টিকে থাকে, তারপর আবার হালকা হয়ে যায়। একদিন বলে, শশাঙ্কদা, আমাকে কিন্তু দুর্বল ভেবো না, আমি প্রতিজ্ঞা করে রেখেছি। মানে এখান থেকে ডিগ্রি নিয়ে ইউরোপে যাব, ডাক্তারি শিখব। তারপর একটা হাসপাতাল খুলে তার দায়িত্ব নেব। আর কার দায়িত্ব নেবে? ওই নীরদ মুখুজ্জে? শশাঙ্কের মুখ চাপা দিয়ে উর্মি বলে, চুপ করো, এসব কথা বললে ঝগড়া হয়ে যাবে। উর্মি নিজেকে বলে, আমাকে শক্ত হতে হবে। নীরদের সঙ্গে সম্পর্ক বাবা ঠিক করে দিয়েছেন, সেটা অস্বীকার করা অসততা। কিন্তু সমস্যা হলো নীরদের দিক থেকে কোনো জোর আসে না। উর্মি যেন একটা গাছ, মাটিতে পড়ে আছে কিন্তু আলো পায় না। পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় লোকটা চিঠির মতো চিঠি লিখতে পারে না কেন। উর্মি অনেকদিন কনভেন্টে পড়েছে, ইংরেজিতে তার ভালো দখল। নীরদ সেটা জানতো, তাই ইংরেজি চিঠি লিখে তাকে প্রভাবিত করতে চেয়েছিল। কিন্তু সে জানতো না তার ইংরেজি দুর্বল। ভারী শব্দ জুড়ে পুঁথিগত বাক্য সাজিয়ে তার চিঠিগুলো হয়ে উঠত গরুর গাড়ির মতো, বোঝাই ভারী, অথচ চলতে কষ্ট। উর্মির হাসি পেত, কিন্তু সে হাসতে লজ্জা পেত। ভাবত বাঙালির ইংরেজিতে ভুল হলে সেটা নিয়ে হাসা স্নোবিস। নীরদ যখন পাশে ছিল তার উপদেশগুলো গম্ভীর মনে হতো, কিন্তু দূর থেকে লম্বা চিঠিতে সেই গম্ভীরতা টেকে না। তার হাসির অভাবটা চিঠিতে বেশি করে ধরা পড়ে। এই নিয়ে শশাঙ্কের সঙ্গে তুলনা আপনিই মনে আসে। একদিন কাপড় খুঁজতে গিয়ে বাক্সের তলায় পেল পশমের বোনা এক পাটি অসমাপ্ত জুতো। মনে পড়ে গেল 4 বছর আগের দার্জিলিংয়ের কথা। তখন হেমন্ত বেঁচে ছিল, সবাই মিলে গিয়েছিল, আনন্দের শেষ ছিল না। উর্মি তখন এক মাসির কাছ থেকে পশমের কাজ শিখে দাদার জন্মদিনে জুতো বানাচ্ছিল। শশাঙ্ক ঠাট্টা করে বলতো, দাদাকে জুতো দিও না, মনু বলেছে এতে গুরুজনদের অসম্মান হয়। তাহলে মনু কাকে প্রয়োগ করতে বলেন? ভগ্নিপতির। আমার পাওনা আছে। মনে তো পড়ে না। তখন তুমি নাবালিকা ছিলে, তোমার দিদির বিয়ের রাতে বাসরের কর্ণধার হতে পারোনি। সেই অরচিত করপল্লবের কানমলাটাই রূপ নিচ্ছে এই জুতো জোড়ায়। আমার দাবি রইল। জুতোটা শেষমেশ দাদার পায়েই গিয়েছিল। তারপর একদিন শশাঙ্ক উর্মিকে একটা চিঠি লিখেছিল। উর্মি পড়ে খুব হেসেছিল। সেই চিঠি আজও তার বাক্সে আছে। আজ আবার সেই অসমাপ্ত জুতোটা হাতে নিয়ে ঠিক করলো এবার দার্জিলিংয়ের বার্ষিক দিনে সেটা শশাঙ্ককে দেবে। দিনটা আর কয়েক সপ্তাহ পরেই। আজ 26শে ফাল্গুন, হোলির দিন। শশাঙ্ক কাজের চাপে দিনটা ভুলেই গেছে। উর্মির দিদির পায়ে আবির দিয়ে প্রণাম করেছে। তারপর গিয়ে দেখে শশাঙ্ক অফিসের ডেস্কে কাজ করছে। পেছন থেকে গিয়ে তার মাথায় আবির মাখিয়ে দেয়। কাগজপত্র লাল হয়ে যায়।
তারপর শুরু হয় মাতামাতি। দোয়াতে লাল কালি, শাড়িতে ঢেলে আঁচল থেকে ফাগ নিয়ে মুখে ঘষে দৌড়াদৌড়ি, চেঁচামেচি। বেলা গড়িয়ে যায়, স্নান খাওয়ার সময় পিছিয়ে যায়, আর উর্মির হাসির চিৎকারে পুরো বাড়ি গম গম করে ওঠে। শেষে শশাঙ্কের শরীর খারাপ হওয়ার আশঙ্কায় শর্মিলা একের পর এক লোক পাঠিয়ে ওদের থামায়। দিন কেটে গেছে, রাত অনেক হয়েছে। কৃষ্ণচূড়ার ফুলে ভরা ডালপালা পেরিয়ে পূর্ণ চাঁদ উঠেছে খোলা আকাশে। হঠাৎ ফাল্গুনের হাওয়া এসে বাগানের গাছগুলোকে ঝাঁকিয়ে দেয়, ছায়াগুলো যেন সেই দোলায় সঙ্গ দেয়। জানলার পাশে উর্মি চুপচাপ বসে থাকে। ঘুম আসে না কিছুতেই। বুকের ভেতর রক্তের ঢেউ থামছে না। আমের বোলের গন্ধে মন ভরে উঠছে। বসন্তের এই সময় মাধবীলতার শরীরে যে ফুল ফোটার ব্যথা জেগে ওঠে, সেই ব্যথা যেন উর্মির শরীরেও ছড়িয়ে পড়েছে। পাশের ঘরে গিয়ে মাথা ধুয়ে গা মুছে নেয়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। রাত 3টের সময় ঘুম ভেঙে যায়। চাঁদ তখন জানলার সামনে নেই। ঘরে অন্ধকার, বাইরে আলো ছায়ায় মোড়া সুপারি গাছের সারি। উর্মির বুক ফেটে কান্না আসে, কিছুতেই থামতে চায় না। মুখে মুখ গুঁজে বালিশে পড়ে কাঁদতে থাকে। এই কান্নার ভাষা নেই, কোনো অর্থ নেই। কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে না কোথা থেকে এই বেদনার ঢেউ উঠে আসে, যা ভাসিয়ে নিয়ে যায় দিনের কাজ, রাতের ঘুম। সকালে ঘুম ভাঙলে দেখে ঘরে রোদ ঢুকে পড়েছে। সকালে কিছুই করতে পারেনি। ক্লান্তির কথা ভেবে শর্মিলা তাকে ক্ষমা করে দেয়। আজ উর্মি খুব অবসন্ন, মনে হচ্ছে সে হেরে যাচ্ছে। দিদিকে গিয়ে বলে, দিদি, বলছি আমি তো তোমার কোনো কাজই করতে পারি না, বলো তো বাড়ি ফিরে যাই। আজ শর্মিলা না বলতে পারে না, বলে, আচ্ছা যা, তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে, মাঝে মাঝে সময় পেলে দেখে শুনে যাস। শশাঙ্ক তখন কাজে বেরিয়েছে। সেই সুযোগে সেদিনই উর্মি বাড়ি ফিরে যায়। সেদিনই শশাঙ্ক যান্ত্রিক ছবি আঁকার একটা সেট কিনে এনেছিল। উর্মিকে শেখাবে বলে কথা ছিল। ফিরে এসে তাকে না পেয়ে শর্মিলার ঘরে গিয়ে জিজ্ঞেস করে, উর্মি কোথায় গেল? পড়াশোনার অসুবিধে হচ্ছে বলে বাড়ি চলে গেছে। সে তো জানতো কিছুদিন কষ্ট হবে, হঠাৎ আজই কেন মনে পড়ল? কথার সুরে শর্মিলা বুঝে যায় শশাঙ্ক তাকে সন্দেহ করছে। সে কোনো তর্ক না করে বলে, আমার নাম করে তুমি তাকে ডেকে আনো, সে নিশ্চয়ই আপত্তি করবে না। উর্মি বাড়ি ফিরে দেখে অনেকদিন পর বিলেত থেকে নীরদের চিঠি এসেছে। ভয় খুলতে পারছিল না, জানে নিজের দিক থেকে অনেক ভুল জমে গেছে। আগে দিদির অসুস্থতার কথা বলে নিয়মভঙ্গের কৈফিয়ত দিয়েছিল, এখন সেই কৈফিয়তও প্রায় মিথ্যে হয়ে গেছে। শশাঙ্ক জোর করে শর্মিলার জন্য দিনে একজন রাতে একজন নার্স রেখেছে। ডাক্তার বলেছে রোগীর ঘরে আত্মীয়দের যাওয়া বন্ধ রাখতে হবে। উর্মি জানে নীরদ এসব কৈফিয়তকে গুরুত্ব দেবে না, বলবে, এটা কোনো কাজের কথা নয়। সত্যি তো, আমাকে তো দরকার হচ্ছে না। অনুতপ্ত মনে স্থির করে এবার দোষ স্বীকার করে ক্ষমা চাইবে। বলবে, আর কখনো এমন ভুল হবে না। চিঠি খোলার আগে অনেকদিন পর আবার বের করে সেই ফটোগ্রাফটা টেবিলে রেখে দেয়। জানে শশাঙ্ক এটা দেখলে ঠাট্টা করবে, তবু সে কুণ্ঠিত হবে না, এটাই তার প্রায়শ্চিত্ত। নীরদের সঙ্গে বিয়ে হবে এই কথা সে এতদিন চেপে রেখেছিল। আজ ঠিক করে এবার থেকেই খবরটা প্রকাশ্যে বলবে। অনেকদিন লুকিয়ে রাখা এঙ্গেজমেন্ট আংটি বের করে পরে। আংটিটা খুব সস্তা, কিন্তু নীরদ তার গরিবিয়ানার গর্বে এটাকে হীরের চেয়েও দামি করে তুলেছিল। ভাবটা ছিল, আংটির দামেই আমার দাম নয়, আমার দামেই আংটির দাম। নিজেকে গুছিয়ে নিয়ে উর্মি ধীরে ধীরে চিঠিটা খোলে। চিঠি পড়ে হঠাৎ লাফিয়ে ওঠে। ইচ্ছে করে নাচতে, কিন্তু নাচ তার অভ্যাস নয়। বিছানায় রাখা সেতারটা তুলে নিয়ে যা তা বাজাতে থাকে। ঠিক তখনই শশাঙ্ক ঘরে ঢুকে জিজ্ঞেস করে, ব্যাপার কি? বিয়ের দিন ঠিক হয়ে গেল বুঝি? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। কিছুতেই বদলাবে না? না, কিছুতেই না। তাহলে এখনই সানাইয়ের অর্ডার দি।
আর ভীমনাগের সন্দেশ? তোমাকে কিচ্ছু করতে হবে না। বাবা, নিজেই সব করবে? বাহ! আর কনেকে আশীর্বাদ? সে আশীর্বাদের টাকা আমার পকেট থেকেই গেছে। হ্যাঁ, মাছের তেলেই মাছ ভাজা? বুঝলাম না। এই নাও, বুঝে দেখো। এই বলে চিঠিটা দেয়। শশাঙ্ক পড়ে হো হো করে হেসে ওঠে। চিঠিতে লেখা, আমি যে গবেষণার কাজে নিজেকে উৎসর্গ করতে চাই সেটা ভারতে সম্ভব নয়, তাই আমাকে আরেকটা বড় ত্যাগ করতে হচ্ছে। উর্মি, তোমার সঙ্গে বিয়ের সম্পর্ক ভেঙে ফেলতে হচ্ছে আমায়। একজন ইউরোপীয় মহিলা আমাকে বিয়ে করে আমার কাজে সাহায্য করতে রাজি হয়েছেন। কাজটা একই, শুধু জায়গা বদলেছে। রাজারামবাবু যে কাজের জন্য টাকা দিতে চেয়েছিলেন তার কিছু অংশ এখানে ব্যবহার করলে অন্যায় হবে না। জীবিত মানুষটাকে কিছু দিয়ে যদি দূরে রাখা যায় মন্দ নয়। টাকা বন্ধ করলে যদি খিদের জ্বালায় এখানে চলে আসে, সেই ভয় আছে। তোমার যদি ভয় থাকে, টাকা তুমি দিও, আমি 1 পয়সাও দেব না। আবার তো মন বদলাবে না? অভিমান থাকবে তো? বদল হলে তোমার কি? সত্যি উত্তর দিলে অহংকার বেড়ে যাবে, তাই চুপ রইলাম। কিন্তু ভাবছি লোকটার গলা তো কম নয়। উর্মির মন থেকে অনেক দিনের একটা ভার নেমে যায়। মুক্তির আনন্দে কি করবে বুঝতে পারে না। কাজের তালিকাটা ছিঁড়ে ফেলে দেয়। জানলা দিয়ে আংটিটা ছুঁড়ে দেয় গলির ভিক্ষুকের দিকে। জিজ্ঞেস করে, এই পেন্সিলের দাগ দেওয়া মোটা বইগুলো কি কেউ কিনবে গো? না কিনলে কি হবে? যদি ওগুলোতে পুরনো ভূত বাসা করে, মাঝরাতে আমার বিছানার পাশে এসে দাঁড়ায়? তেমন হলে হকারের অপেক্ষা করব না, আমি নিজেই কিনবো। কিনে কি করবে? হিন্দু শাস্ত্র মতে অন্ত্যেষ্টি করব। গয়া পর্যন্ত যেতে রাজি, যদি তোমার মন শান্ত হয়। না, অত বাড়াবাড়ি নয়। তাহলে লাইব্রেরির কোণে পিরামিড বানিয়ে রেখে দেবো। আজ তুমি কাজে বেরোতে পারবে না। সারাদিন? হ্যাঁ, সারা দিন। কি করতে হবে? মোটরে করে উধাও হয়ে যাব। দিদির কাছে ছুটি নাও? না, ফিরে এসে বলবো, তখন বকুনি খাবো, সেটা সইব। আমিও তোমার দিদির বকুনি হজম করতে রাজি আছি। টায়ার ফাটলে দুঃখ নেই। ঘন্টায় 45 মাইল বেগে 2-4 জন মানুষকে চাপা দিয়ে জেল পর্যন্ত যেতে আপত্তি নেই, কিন্তু 3 সত্যি দাও, মোটর রথ শেষ করে আমাদের বাড়িতে ফিরে আসবে। আসবো আসবো আসবো। মোটর যাত্রা শেষে ভবানীপুরের বাড়িতে ফিরল দুজন। কিন্তু ঘন্টায় 45 মাইলের গতি রক্তে এখনো কিছুতেই থামতে চায় না। সংসারের সব দাবি, সব ভয়, লজ্জা এই গতির কাছে মিলিয়ে গেল। কয়েকদিন শশাঙ্কের সব কাজ গুলিয়ে গেল। মনের মধ্যে সে বুঝল এটা ভালো হচ্ছে না। কাজের ক্ষতি খুব গুরুতরও হতে পারে। রাতে বিছানায় শুয়ে শুয়ে দুশ্চিন্তায় খারাপ সম্ভাবনাগুলোকে আরো বাড়িয়ে দেখে। কিন্তু পরের দিন আবার সে নিজের মর্জিমাফিক উদ্ধত মেঘদূতের যক্ষের মতো। মদ একবার খেলে তার পস্তানো ঢাকতে আবার খেতে হয়। কিছুদিন এরকম চলল। চোখে ঘোর লাগলো, মন আবিল হয়ে উঠল। নিজেকে স্পষ্ট বোঝার জন্য উর্মির সময় লাগলো। কিন্তু একদিন হঠাৎ চমকে উঠে বুঝল, উর্মি কেন জানি মথুর দাদাকে ভয় করত, তাকে এড়িয়ে চলত। সেদিন মথুর সকালে দিদির ঘরে এসে দুপুর পর্যন্ত কাটিয়ে গেল। তারপর দিদি উর্মিকে ডেকে পাঠালো। তার মুখ কঠোর, তবু শান্ত। বলল, প্রতিদিন ওর কাজে বাধা দিয়ে তুই কি কাণ্ড করেছিস জানিস? হ্যাঁ, কি হয়েছে দিদি? মথুর দাদা জানালো, কিছুদিন ধরে তোর ভগ্নিপতি নিজের কাজ একেবারে দেখেননি। জওহরলালের ওপর ভার দিয়েছিল। সে মাল মশলায় হাত চালিয়ে চুরি করেছে। বড় বড় গুদাম ঘরের ছাদ একেবারে ঝাঁঝরা। সেদিনের বৃষ্টিতে ধরা পড়ল মাল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কোম্পানির বড় নাম, তাই ওরা পরীক্ষা করেনি। এখন বড় অপযশ আর লোকসানের ভার পড়ল ঘাড়ে। মথুর দাদা আলাদা হয়ে যাবে। উর্মির বুক ধক করে উঠল, মুখ পাংশুর মতো হয়ে গেল। এক মুহূর্তে বিদ্যুতের আলোয় নিজের মনের লুকোনো রহস্য স্পষ্ট হয়ে উঠল। সে বুঝল কখন যেন অজান্তে তার মন মাতাল হয়ে উঠেছিল। ভালো মন্দ কিছুই বিচার করতে পারেনি। শশাঙ্কের কাজ যেন তার প্রতিদ্বন্দ্বী ছিল।
সেই কাজের সঙ্গেই তার ঠোকাঠুকি। কাজ থেকে শশাঙ্ককে ছিনিয়ে নিয়ে সব সময় কাছে পাওয়ার জন্য উর্মি মনে মনে ছটফট করত। কতদিন এমন হয়েছে, শশাঙ্ক স্নান করছে, তখন কাজের কথা নিয়ে লোক এসেছে, উর্মি কিছু না ভেবে বলে দিয়েছে, বলো এখন দেখা হবে না। ভয় পাছে স্নান করে এসে শশাঙ্ক আর সময় না পায়, পাছে কাজে এমন জড়িয়ে পড়ে যে উর্মির দিনটা বৃথা যায়। তার উচ্ছৃঙ্খল নেশার ভয়ঙ্কর ছবি চোখের সামনে জলজল করে উঠল। সঙ্গে সঙ্গে দিদির পায়ের ওপর আছড়ে পড়ল, বারবার গলা চড়িয়ে বলতে লাগলো, দিদি দিদি আমাকে তোমাদের ঘর থেকে তাড়িয়ে দাও দিদি, এখনই দূর করে দাও, এক্ষুনি। দিদি আজ ঠিক করেই বসেছিল, কিছুতেই উর্মিকে ক্ষমা করবে না। কিন্তু মন গলে গেল। আস্তে আস্তে উর্মির মাথায় হাত বুলিয়ে বলল, কিছু ভাবিস না, যা হয়েছে একটা উপায় হবে। উর্মি উঠে বসল, বলল, দিদি তোমাদেরই বা কেন লোকসান হবে বলো, আমার তো টাকা আছে। পাগল হয়েছিস? আমার কি কিছুই নেই? মথুর দাদাকে বলেছি এ নিয়ে তিনি যেন কোনো গোলমাল না করেন। লোকসান আমি পুষিয়ে দেব। আর আর তোকেও বলছি, আমি যে কিছু জেনেছি এ কথা তোর ভগ্নিপতি যেন টের না পান। মাফ করো দিদি, আমাকে মাফ করো। বলে উর্মি আবার দিদির পায়ের ওপর পড়ে মাথা ঠুকতে লাগলো। শর্মিলা চোখের জল মুছে ক্লান্ত গলায় বলল, কে কাকে মাপ করবে বোন? সংসারটা বড় জটিল। যা মনে করি তা তো হয় না, যার জন্য প্রাণপণে চেষ্টা করি তা ফেঁসে যায়। দিদিকে ছেড়ে উর্মি এক মুহূর্ত নড়তে চায় না। ওষুধ দেওয়া, স্নান করানো, খাওয়ানো, শোয়ানো সব কিছু নিজের হাতে করে। আবার বই পড়া শুরু করেছে সেও দিদির বিছানার পাশে বসে। নিজের ওপর আর ভরসা করে না, শশাঙ্কের ওপরও না। ফল হলো শশাঙ্ক বারবার রোগীর ঘরে আসে। পুরুষ মানুষের অন্ধতার কারণে বোঝে না যে তার ছটফটানির মানে স্ত্রীর কাছে ধরা পড়েছে, আর উর্মি লজ্জায় মরছে। শশাঙ্ক মোহনবাগান ফুটবল ম্যাচের লোভ নিয়ে আসে, কিন্তু ব্যর্থ হয়। পেন্সিলে দাগ দেওয়া খবরের কাগজ মেলে দেখায় চার্লি চ্যাপলিনের বিজ্ঞাপন, তাতেও কিছু হয় না। আগে যখন উর্মি দুর্লভ ছিল না, তখনও বাধার মধ্যে দিয়ে শশাঙ্ক কাজকর্ম চালানোর চেষ্টা করত। এখন সেটা অসম্ভব হয়ে এসেছে। হতভাগার এই বৃথা চেষ্টায় প্রথম প্রথম শর্মিলা দুঃখের মধ্যেও একটু সুখ পেত, কিন্তু ধীরে ধীরে দেখল শশাঙ্কের যন্ত্রণা বাড়ছে। মুখ শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ছে। উর্মি খাওয়ার সময় কাছে বসে না, তাই শশাঙ্কর খাওয়ার উৎসাহ আর পরিমাণ কমে যাচ্ছে, সেটা দেখলেই বোঝা যায়। এই বাড়িতে সম্প্রতি যে আনন্দের বান এসেছিল সেটা পুরো ভেস্তে গেছে। আর আগের সেই সাধারণ দিনযাপনও নেই। আগে শশাঙ্ক নিজের চেহারার দিকে উদাসীন ছিল। নাপিত দিয়ে চুল ছাঁটাতো প্রায় ন্যাড়া করে, আঁচড়ানোর দরকার পড়তো সামান্যই। শর্মিলা নিয়ে অনেক ঝগড়া করে শেষে হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু ইদানিং উর্মির হাসি মুখে সংক্ষিপ্ত আপত্তি বৃথা যায়নি। নতুন ধরনের চুলে স্টাইল আর সুগন্ধি তেলের ব্যবহার শশাঙ্কর মাথায় প্রথমবার ঘটল, কিন্তু এখন চুলের যত্নের অবহেলায় তার মনের বেদনা ধরা পড়ছে, এতটাই বেশি যে এ নিয়ে আর প্রকাশ্যে বা গোপন হাসি চলে না। শর্মিলার উদ্বেগ তার ক্ষোভকে ছাড়িয়ে গেল। স্বামীর প্রতি করুণায় আর নিজের প্রতি ধিক্কারে তার বুকের মধ্যে টনটন করছে। রোগের ব্যথাকেও ছাড়িয়ে যাচ্ছে। ময়দানে হবে কেল্লার ফৌজদের যুদ্ধের খেলা। শশাঙ্ক ভয় ভয় জিজ্ঞেস করতে এলো, যাবে উর্মি দেখতে? ভালো জায়গা ঠিক করে রেখেছি। উর্মি কিছু বলার আগেই শর্মিলা বলে উঠল, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। একটু বাইরে ঘুরে আসার জন্য ও তো ছটফট করছে। দুদিন না যেতেই প্রশ্রয় পেয়ে শশাঙ্ক জিজ্ঞেস করল, তাহলে সার্কাস? এই প্রস্তাবে উর্মির উৎসাহই দেখা গেল। তারপর বোটানিক্যাল গার্ডেন? এটাই একটু বাঁধল। দিদিকে ফেলে বেশিক্ষণ দূরে থাকতে উর্মির মন সায় দিচ্ছে না। দিদি নিজেই শশাঙ্কের পক্ষ নিল। রাজ্যের রাজমজুরদের সঙ্গে দিনে দুপুরে ঘুরে ঘুরে খেটে খেটে মানুষটা যে হয়রান হয়ে গেছে। সারাদিন শুধু খাটছে ধুলোবালির মধ্যে। হাওয়া না খেলে শরীর যে ভেঙে পড়বে, এই একই যুক্তিতে স্টিমারে চড়ে রাজগঞ্জ পর্যন্ত ঘুরে আসাও অসঙ্গত হলো না। শর্মিলা মনে মনে বলল,
যার জন্য কাজ খোয়ানোর ভাবনা নেই, তাকে শুদ্ধ খোয়ানো ওর সইবে না। শশাঙ্ককে কেউ স্পষ্ট করে কিছু বলেনি ঠিকই, কিন্তু চারিদিক থেকে সে একটা অব্যক্ত সমর্থন পাচ্ছে। শশাঙ্ক প্রায় ঠিক করে নিয়েছে যে শর্মিলার মনে কোনো বিশেষ ব্যথা নেই। ওদের দুজনকে একসঙ্গে মিলে খুশি দেখেই সে খুশি। সাধারণ মেয়ের পক্ষে এটা সম্ভব হতো না, কিন্তু শর্মিলা তো অসাধারণ। শশাঙ্কের চাকরির সময় একজন শিল্পী রঙিন পেন্সিল দিয়ে শর্মিলার একটা ছবি এঁকেছিল। এতদিন সেটা ছিল পোর্টফোলিওর মধ্যে। সেটাকে বের করে বিলিতি দোকানে দামি ফ্রেমে বাঁধিয়ে অফিস ঘরে যেখানে বসে ঠিক তার সামনে দেওয়ালে ঝুলিয়ে রাখলো। সামনে ফুলদানিতে রোজ মালি ফুল দিয়ে যায়। শেষমেশ একদিন শশাঙ্ক বাগানে সূর্যমুখী কেমন ফুটছে দেখাতে দেখাতে হঠাৎ উর্মির হাত চেপে ধরে বলল, তুমি নিশ্চয়ই জানো আমি তোমাকে ভালোবাসি। আর তোমার দিদি, তিনি তো দেবী। তাকে যত ভক্তি করি, জীবনে আর কাউকে তেমন করি না। তিনি পৃথিবীর মানুষ নন, তিনি আমাদের অনেক ওপরে। একথা দিদি বারবার উর্মিকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তার না থাকার সময় সবচেয়ে যেটা সান্ত্বনার তা হলো উর্মিকে নিয়েই। এ সংসারে অন্য কোনো মেয়ের আবির্ভাব কল্পনা করতেও দিদির বুকে বাজত। তবু শশাঙ্কের দেখাশোনার জন্য কোনো মেয়ে না থাকার মতো লক্ষ্মী ছাড়া অবস্থাও দিদি মনে মনে সইতে পারত না। ব্যবসার কথাও দিদি ওকে অনেক বুঝিয়েছে। বলেছে যদি ভালোবাসায় বাধা পায় তাহলে সেই ধাক্কায় ওর কাজকর্ম সব নষ্ট হয়ে যাবে। ওর মন যখন তৃপ্ত হবে তখনই কাজকর্মে আপনা আপনি ফিরবে শৃঙ্খলা। শশাঙ্কের মন মেতে উঠেছে। ও এমন এক চন্দ্রালোকে আছে যেখানে সংসারের সব দায়িত্ব সুখের ঘোরে মিলিয়ে গেছে। আজকাল রবিবার পালনে খাঁটি খ্রিস্টানের মতোই ওর অটল নিষ্ঠা। একদিন শর্মিলাকে গিয়ে বলল, দেখো, পাটের সাহেবদের কাছ থেকে তাদের স্টিম লঞ্চ পাওয়া গেছে। কাল রবিবার, ভাবছি ভোরে উর্মিকে নিয়ে ডায়মন্ড হারবারের কাছে যাব, সন্ধ্যের আগেই ফিরে আসবো। শর্মিলার বুকের শিরাগুলো কে যেন দিল মুচড়ে। বেদনায় কপালের চামড়া উঠল কুঞ্চিত হয়ে। শশাঙ্কের চোখেই পড়ল না। শর্মিলা কেবল একবার জিজ্ঞাসা করল, খাওয়া দাওয়ার কি হবে? ও হোটেলের সঙ্গে ঠিক করে রেখেছি। একদিন এই সমস্ত ঠিক করবার ভার যখন ছিল শর্মিলার ওপর, তখন শশাঙ্ক ছিল উদাসীন। আজ সমস্ত ওলটপালট হয়ে গেল। যেমনি শর্মিলা বললে, আচ্ছা বেশ, তা যেও। অমনি মুহূর্ত অপেক্ষা না করে শশাঙ্ক বেরিয়ে গেল ছুটে। শর্মিলার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করল। বালিশের মধ্যে মুখ গুঁজে বারবার বলতে লাগলো, আমি আর কেন বেঁচে আছি? কাল রবিবারে ছিল ওদের বিবাহের সাংবাৎসরিক। আজ পর্যন্ত এই অনুষ্ঠানে কোনোদিন ছেদ পড়েনি। এবারেও স্বামীকে না বলে বিছানায় শুয়ে শুয়ে সমস্ত আয়োজন করছিল। আর কিছুই নয়, বিয়ের দিন শশাঙ্ক যে লাল বেনারসির জোড় পড়েছিল সেইটি ওকে পরাবে, নিজে পরবে বিয়ের চেলি। স্বামীর গলায় মালা পরিয়ে ওকে খাওয়াবে সামনে বসিয়ে, জ্বালাবে ধূপবাতি। পাশের ঘরে গ্রামোফোনে বাজবে সানাই। অন্যান্য বছর শশাঙ্ক ওকে আগে থাকতে না জানিয়ে একটা কিছু শখের জিনিস কিনে দিত। শর্মিলা ভেবেছিল এবারও নিশ্চয়ই দেবে, কাল বাবু জানতে। আজ ও আর কিছুই সহ্য করতে পারছে না। ঘরে যখন কেউ নেই তখন কেবলই বলে বলে উঠছে, মিথ্যে মিথ্যে, কি হবে এই খেলায়? রাত্রে ঘুম হলো না। ভোরবেলা শুনতে পেল মোটর গাড়ি দরজার কাছ থেকে চলে গেল। শর্মিলা ফুঁপিয়ে কেঁদে উঠে বললে, ঠাকুর ঠাকুর, তুমি মিথ্যে মিথ্যে মিথ্যে। এখন থেকে রোগটা দ্রুত বাড়তে লাগলো। যেদিন অশনি সংকেত খুব তীব্র হয়ে উঠল সেদিন শর্মিলা স্বামীকে ডেকে পাঠালো। সন্ধেবেলা ঘরে ক্ষীণ আলো। নার্সকে ইশারা করতেই সে চলে গেল। স্বামীকে পাশে বসিয়ে হাত ধরে শর্মিলা বলল, জীবনে আমি যে বর পেয়েছিলাম ভগবানের কাছে, সে তুমি। তার যোগ্য শক্তি আমাকে তিনি দেননি, তবে যতটা পেরেছি করেছি। অনেক ত্রুটি হয়েছে, আমাকে তুমি মাফ করো।
শশাঙ্ক কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে বলল, না না, কিছু বলো না। উর্মিকে তোমার হাতে দিয়ে গেলাম, সে আমার আপন বোন। তার মধ্যে তুমি আমাকেই পাবে, আরো অনেক বেশি পাবে, যা আমার মধ্যে পাওনি। না না না, তুমি চুপ করো, কিছু বলো না। মরার সময় আমার সৌভাগ্য পূর্ণ হলো। তোমাকে তোমাকে সুখী তো করতে পারলাম। নার্স বাইরে থেকে বলল, ডাক্তারবাবু এসেছেন, ডেকে দাও। কথা থেমে গেল। শর্মিলার মামা যত রকম অশাস্ত্রীয় চিকিৎসার খোঁজে উৎসাহী। সম্প্রতি এক সন্ন্যাসীর সেবায় তিনি লেগে পড়েছেন। যখন ডাক্তাররা বলল আর কিছু করার নেই, তখন তিনি ধরে পড়লেন। হিমালয় থেকে ফেরা বাবাজির ওষুধ পরীক্ষা করতে হবে। কোনো তিব্বতী শিকড়ের গুঁড়ো আর প্রচুর দুধ, এই হলো উপকরণ। শশাঙ্ক কোনো রকম হাতুড়ে চিকিৎসা সহ্য করতে পারত না। সে আপত্তি করল। শর্মিলা বলল, আর কোনো ফল হবে না। তবু তবু মামা অন্তত সান্ত্বনা পাবেন। দেখতে দেখতে ফল হলো। নিঃশ্বাসের কষ্ট কমল, রক্ত ওঠা বন্ধ হয়ে গেল। 7 দিন গেল, 15 দিন গেল, শর্মিলা উঠে বসল। ডাক্তার বলল, মৃত্যুর ধাক্কাতেই অনেক সময় শরীর মরিয়া হয়ে শেষ চেষ্টায় নিজেকে বাঁচিয়ে তোলে। শর্মিলা বেঁচে উঠল। তখন সে ভাবতে লাগলো, হে কি বিপদ, এখন কি করি? শেষে বেঁচে ওঠাই কি মরার থেকে বড় হয়ে দাঁড়াবে? ওদিকে উর্মি জিনিসপত্র গোছাচ্ছে। এখানে তার পালা শেষ হলো। দিদি এসে বললে, তুই যেতে পারবি না। হ্যাঁ, সে কি কথা? হিন্দু সমাজে বোন সতীনের ঘর কি কোনো মেয়ে কোনোদিনও করেনি? ছি, লোক নিন্দা। বিধির বিধানের চেয়ে বড় হবে লোকের মুখের কথা। শশাঙ্ককে ডেকে বলল, চলো আমরা যাই নেপালে। সেখানে রাজ দরবারে তোমার কাজ পাবার কথা হয়েছিল, চেষ্টা করলেই পাবে। সে দেশে কোনো কথা উঠবে না। শর্মিলা কাউকে দ্বিধা করার সময় দিল না। যাওয়ার আয়োজন চলছে। উর্মি তবু মনমরা হয়ে কোণে কোণে লুকিয়ে বেড়ায়। শশাঙ্ক তাকে বলে, আজ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে কি দশা হবে ভেবে দেখো। আমি কিচ্ছু ভাবতে পারছি না। তোমরা দুজন যা ঠিক করবে তাই হবে। গোছগাছ করতে কিছুদিন সময় লাগলো। তারপর সময় যখন কাছে এলো, উর্মি বলল, আর 7টা দিন অপেক্ষা করো, কাকাবাবুর সঙ্গে কাজের কথা শেষ করে আসি। উর্মি চলে গেল। মথুর মুখ ভার করে প্রমীলার কাছে এলো, বলল, তোমরা ঠিক সময়েই চলে যাচ্ছ। তোমার সঙ্গে কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেই আমি শশাঙ্কর জন্য কাজ ভাগ করে দিয়েছিলাম। আমার সঙ্গে ওর লাভ লোকসানের দায় জড়াইনি। সম্প্রতি কাজ গুটিয়ে নেওয়ার সময় শশাঙ্ক কয়েকদিন ধরেই হিসেব বুঝছিল। দেখা গেল তোমার টাকা পুরো ডুবে গেছে। তাও ছাড়িয়ে যে ঋণ জমেছে, তাতে বোধহয় বাড়ি বিক্রি করতে হবে। সর্বনাশ, এত দূর এগিয়ে গেছে উনি জানতেও পারেননি? সর্বনাশ বলে জিনিসটা অনেক সময় বাজ পড়ার মতো। যে মুহূর্তে মারে, তার আগে পর্যন্ত পুরো জানান দেয় না। ও বুঝেছিল ওর লোকসান হয়েছে, তখনও অল্পেই সামলে নেওয়া যেত। কিন্তু দুর্বুদ্ধি হলো, ব্যবসার ভুল তাড়াতাড়ি শোধরাতে গিয়ে আমাকে লুকিয়ে পাথুরে কয়লার হাটে তেজমন্দি খেলা শুরু করলো। চড়া বাজারে যা কিনেছিল, সস্তা বাজারে তাই বেচতে হলো। হঠাৎ আজ দেখলো হাওয়ের মতো সব উড়ে পুড়ে গেছে, বাকি রইল ছাই। এখন ভগবানের কৃপায় নেপালে কাজ পেলে তোমাদের ভাবতে হবে না। শর্মিলা দারিদ্র্যকে ভয় করে না, বরং সে জানে অভাবের দিনে স্বামীর সংসারে তার জায়গা আরও বেড়ে যাবে। দারিদ্র্যের কঠোরতাকে যতটা সম্ভব নরম করে দিন চালাতে পারবে, এই বিশ্বাস তার আছে। বিশেষ করে হাতে যে গয়না আছে, তা নিয়ে এখনো কিছুদিন খুব কষ্ট পেতে হবে না।
এ কথাটাও সংকোচের সঙ্গে তার মনে উঁকি দিয়েছে যে উর্মির সঙ্গে বিয়ে হলে তার সম্পত্তিও তো স্বামীরই হবে। কিন্তু শুধু জীবনযাপনই তো যথেষ্ট নয়। এতদিন ধরে নিজের শক্তিতে নিজের হাতে স্বামী যে সম্পদ গড়ে তুলেছিল, যার জন্য শর্মিলা নিজের হৃদয়ের অনেক জোরালো দাবিকেও ইচ্ছে করে দিনের পর দিন দমিয়ে রেখেছে, সেই তাদের দুজনের একসঙ্গে গড়া জীবনের মূর্ত আশা আজ মরীচিকার মতো মিলিয়ে গেল। এই অপমান তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। মনে মনে বলতে লাগলো, তখনই যদি মরতাম তাহলে এই ধিক্কারটা তো বাঁচত। আমার ভাগ্যে যা ছিল তা তো হলো, কিন্তু দারিদ্র আর অপমানের এই ভয়ঙ্কর শূন্যতা একদিন কি আক্ষেপ আনবে না ওর মনে? যার মোহে মজে এটা ঘটে গেল, একদিন হয়তো তাকে মাপ করতে পারবেন না। তার দেওয়া অন্ন ওর মুখে বিষ মনে হবে। নিজের মাতলামের ফল দেখে লজ্জা পাবেন, কিন্তু দোষ দেবেন উর্মিকে। যদি শেষে উর্মির সম্পত্তির উপর নির্ভর করতে হয়, তাহলে সে আত্মহীনতার ক্ষোভে উর্মিকে মুহূর্তে মুহূর্তে জ্বালিয়ে মারবেন। ওদিকে মথুরের সঙ্গে সমস্ত হিসেবপত্র শোধ করতে গিয়ে শশাঙ্ক হঠাৎ জানতে পারল যে শর্মিলার সমস্ত টাকা তার ব্যবসায় ডুবে গেছে। একথা শর্মিলা এতদিন তাকে জানায়নি, মথুরের সঙ্গে মিটমাট করে নিয়েছিল। শশাঙ্কের মনে পড়ল চাকরির শেষে সে একদিন শর্মিলার টাকা ধার নিয়েই গড়ে তুলেছিল তার ব্যবসা। সমস্ত রাত ঘুমোতে পারেনি। ভোরবেলায় শশাঙ্ক ধরফর করে বিছানা থেকে উঠেই আয়নার টেবিলের উপরে হঠাৎ সবলে মুষ্টিঘাত করে বলল, যাব না নেপাল। শশাঙ্ক দৃঢ় পণ করে বলল, আমরা দুজনে উর্মিকে নিয়ে কলকাতাতেই থাকবো, ব্রকটিকটিল সমাজের ক্রূর দৃষ্টির সামনেই। আর এইখানেই ভাঙা ব্যবসাকে আর একবার গড়ে তুলবো এই কলকাতাতেই বসে। যে যে জিনিস সঙ্গে যাবে, যা রেখে যেতে হবে, শর্মিলা বসে বসে তারই ফর্দ করছিল একটা খাতায়। ডাক শুনতে পেল, শর্মিলা, শর্মিলা। তাড়াতাড়ি খাতা ফেলে ছুটে গেল স্বামীর ঘরে। অকস্মাৎ অনিষ্টের আশঙ্কা করে কম্পিত হৃদয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? যাব না নেপালে, গ্রাহ্য করব না এই সমাজকে, থাকবো এইখানেই। কেন, কি হয়েছে? কাজ আছে। সেই পুরনো কথা, কাজ আছে। শর্মিলার বুক দুরু দুরু করে উঠল। শর্মি, ভেবো না আমি কাপুরুষ, দায়িত্ব ফেলে পালাবো আমি। এত অধঃপতন কল্পনা করতেও পারো? শর্মিলার কাছে গিয়ে ওর হাত ধরে বলল, কি হয়েছে? হ্যাঁ, আমাকে বুঝিয়ে বলো। আবার ঋণ করেছি তোমার কাছে, সে কথা ঢাকা দিও না। আচ্ছা বেশ। সেই দিনকার মতোই আজ থেকে আবার ঋণ শোধ করতে বসলুম। যা ডুবিয়েছি আবার তাকে টেনে তুলবই, এই রইল কথা। শুনে রাখো, একদিন যেমন তুমি আমাকে বিশ্বাস করেছিলে, তেমনি আবার আমাকে বিশ্বাস করো। শর্মিলা স্বামীর বুকের ওপর মাথা রেখে বলল, তুমিও বিশ্বাস করো আমাকে, কাজ বুঝিয়ে দিও আমাকে, তৈরি করে নিও আমাকে। তোমার কাজের যোগ্য যাতে হয়ে উঠতে পারি, সেই শিক্ষা আজ থেকে আমাকে দাও। বাইরে থেকে আওয়াজ এলো, চিঠি। উর্মির হাতের অক্ষরে দুখানা চিঠি, একখানি শশাঙ্কের নামে। আমি এখন বোম্বাইয়ের রাস্তায় চলেছি বিলেতে। বাবার আদেশ মতো ডাক্তারি শিখে আসব। 6-7 বছর লাগবার কথা। তোমাদের সংসারে এসে যা ভাঙচুর করে গেলুম, ইতিমধ্যে কালের হাতে আপনিই তা জোড়া লাগবে। আমার জন্য ভেবো না, তোমার জন্যই ভাবনা রইল মনে। শর্মিলার চিঠিতে লেখা, দিদি, শত সহস্র প্রণাম তোমার পায়ে। অজ্ঞানে অপরাধ করেছি, মাপ করো। যদি সেটা অপরাধ না হয়, তবে তাই জেনেই সুখী হব। তার চেয়ে সুখী হবার আশা রাখবো না মনে। কিসের সুখ তাই বা নিশ্চিত কি জানি? আর সুখ যদি না হয় তো নাই হলো। ভুল করতে ভয় করি। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বোন। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন অনিন্দ বন্দ্যোপাধ্যায়, শ্রী গাঙ্গুলি, পিঙ্কি ব্যানার্জি, আর্য জানা এবং মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।
প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।